একটা পাতানো নির্বাচনের সম্ভাবনা হতে পারে এবং পাতানো নির্বাচনের সম্ভাবনা আছে সেখানে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের একরকম ইচ্ছা, তারপরে সেনাবাহিনীর আরেক রকম ইচ্ছা, মানে সেনা প্রধানের আরেক রকম ইচ্ছা, এই নিয়ে ভিতরে এক ধরনের নির্বাচন নিয়ে এক ধরনের আলোচনাও চলছে যে আসলে শেষ পর্যন্ত কোন পক্ষে জয় হবে, কোন মেকানিজম হবে না, কি ধরনের মেকানিজম হবে, কোন দল থেকে হবে, এসব নিয়ে নানা আলোচনা। সেই আলোচনার মাঝেও আমরা গতকালকে যে ঘটনাটা দেখলাম সেটা আসলে খুবই দুঃখজনক যে ইনকিলাব মঞ্চের হাদি হত্যার বিচার নিয়ে তারা আবারও যমুনা ঘেরাও করেছিল, কিন্তু সেখানে পুলিশের যে তাদের উপরে যে আক্রমণে এবং পাল্টাপাল্টি যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আসলে হতাশ করার মতো। 5ই আগস্টের পরে পুলিশের কাছে আমরা এরকম আশা না করলেও কার নির্দেশে পুলিশ আসলে এগুলো করেছে সেটা এখন প্রশ্ন। আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর মেহেদী, অবসরপ্রাপ্ত, এবং পচা শামুক ওনার একটা প্ল্যাটফর্ম। আমি স্বাগত জানাচ্ছি আপনাকে মেজর মেহেদী। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনার দর্শক সবাইকে। আমি শুরুতেই যদি আলোচনা করি যে গতকালকেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। তো সেটাকে উদ্দেশ্য করে ইনকিলাব মঞ্চ মানে গতকালকের দিনটাকে বেছে নিয়েছে নাকি আসলেও তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কালকেই নামার কথা? আর পুলিশও বা তাদের উপরে কেন এরকম মারমুখী হলো বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই উত্তরটা দেওয়ার আগে আমি একটু আমাদের ব্যাকগ্রাউন্ডে যাই। ব্যাকগ্রাউন্ডে আমি আপনার এখানে যে কটা টক শো করেছি তার একটা যদি ধারাবাহিকভাবে দেখি, আমরা আসলে গত প্রায় অলমোস্ট 6 মাস কন্টিনিউয়াস আপনার সাথে আমি কয়েকটা টক শো করেছি। সেই টক শোতে প্রথম ছিল হচ্ছে যে বেসিক্যালি আমরা যে অবস্থানে ছিলাম গত বছরে, সেই অবস্থানটা ছিল হচ্ছে ডক্টর ইউনূস সাহেব একটি অন্তর্বর্তীকালীন মানে একটা সরকার গঠন করেছেন 5ই আগস্টে বাংলাদেশের থেকে যখন শেখ হাসিনা পলায়ন করলো তার সকল দলবল নিয়ে, তার দলীয় ইনক্লুডিং তার সাথে যারা দুর্নীতি করতো তার একটা শ্রেণীর নিয়ে চলে গেছিল, এক্সেপ্ট একটা বড় বাহিনীকে রেখে গেছিল, সেটা হচ্ছে সামরিক বাহিনী। মানে সামরিক বাহিনী বাদ দিয়ে পুলিশ পালিয়ে গিয়েছিল 100%। আপনার ইনক্লুডিং একটা মানে বাইতুল মোকাররমের যে নামাজ পড়ান যে মুয়াজ্জেম উনি পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন। তো সেইটা যদি আমরা একটা ইনসিডেন্ট ধরি, আর তার থেকে আমি আপনাকে ওই সময় বক্তব্যটাতে বলেছিলাম 5 তারিখের পরে 8 তারিখে ডক্টর ইউনূস সাহেব একটা সরকার গঠন করেন এবং একটা উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে। কিন্তু এই 5 থেকে 8 তারিখ একটা অন্তর্বর্তীকালীন, ওটাও 3 দিনের একটা সরকার যদি আমি বলি, এই 3-4 দিনের যে সরকারটা চালিয়েছিলেন সেটার নাম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। এবং আমাদের দুর্ভাগ্য আজকে আমরা যে পরিমাণ যে সময় আপনার সাথে টকশো করতেছি সেটা একটা খুব হৃদয় বিদারক সময় যাচ্ছে, যেটা আমরা অনেক সময় বলে আসতেছিলাম যে ইনকিলাব মঞ্চ মানে হাদি হত্যার বিচার, সেই ইনকিলাব মঞ্চের উপরে চরমভাবে একটা আঘাত আসছে এবং সেখানে তার দ্বিতীয় ব্যক্তি যে জাবের, তাকে আহত করা হয়েছে। এই জাবেরকে আহত করার পিছনে যদি আমি মোটিভেশন খুঁজি তাহলে পিছনে চলে যেতে হবে। পিছনটা ছিল হচ্ছে সেই 5ই আগস্টের পরের যে জায়গায় মানে ভ্যাকুয়াম পিরিয়ডটা ছিল 3 দিন, সেই ভ্যাকুয়াম পিরিয়ডে কি ঘটেছিল আমি সেটাকে অনেকবারই আপনার এখানে টক শোতে আলোকপাত করেছি। আমি আরেকবার আজকের শুরুটা ওখান দিয়েই করতে যাচ্ছি। এই 3 দিনে বেসিক্যালি ওই সময়কার যে পরিস্থিতিটা মানে আমরা ঘটনাটা শুরু হয়েছিল সেটাতে ছিল হচ্ছে কোটা আন্দোলন ছাত্রদের। সেই কোটা আন্দোলনের মূল ভূমিকা করতে যে তাদেরকে যেভাবে দমন নিপীড়ন করা হয়েছিল, তাতে যে ধরনের কিলিং করা হয়েছিল, প্রায় 1500-র উপরে মানুষকে মেরে ফেলানো হলো। এবং এই যে জিনিসগুলো করা হলো সেগুলোর পিছনে একটা উদ্ঘাটন করতে যে মানুষ তখন জানতে পারলো যে এটার পিছনে ইন্ডিয়ার হেজিমনি এবং ইন্ডিয়ার র এর সরাসরি হাত আছে এবং ইন্ডিয়ার র ওই কিলিং এর সাথে সরাসরি জড়িত হয়েছে। এবং জানা গেছে যে ঢাকা শহরে কিছু আর্মস পুলিশের ড্রেসে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের মধ্যে র এর এজেন্টরা সরাসরি নিজস্ব বাহিনী নিয়ে নেমে গেছিল এবং তারা শেখ হাসিনাকে টিকায় রাখল। যখন তারা বুঝতে পেরেছিল যে তারা আর পারতেছে না, মানুষ বের হয়ে আসছে রাস্তায়, লাখে লাখে মানুষ বঙ্গভবনের দিকে বা গণভবনের দিকে আগায় যাচ্ছে, তো তখন তারা শেখ হাসিনাকে দেশ থেকে আসলে সরায় নিয়েছে। যে অনেক সময় একটা শব্দ এই রিসেন্টলি দেখবেন যে আওয়ামী লীগের তখনকার পররাষ্ট্র মন্ত্রী উনি একটা বক্তব্য দিয়ে বসেছেন যে
শেখ হাসিনা পালায় যায়নি, শেখ হাসিনাকে প্লেসমেন্ট করা হয়েছে। তার মানে হচ্ছে তারা রয়ের সাথে পরামর্শ করে জেনারেল তারেক সিদ্দিকী একটা প্লেনে করে ইন্ডিয়াতে তাকে পার করে দিলেন, এবং তারা একটা প্ল্যান করলেন যে ধরেন 6 মাস বা 1 বছরের জন্য তারা শেখ হাসিনাকে সরায় রাখবে, মানুষের পরিস্থিতি শান্ত হয়ে যাবে, তারা আবার আস্তে আস্তে সেই আওয়ামী লীগের নামে বাংলাদেশে ঢুকে যাবে। দ্যাট ওয়াজ দ্য মাস্টার প্ল্যান। আনফরচুনেটলি আল্লাহ এর উপরে অনেক বড় প্ল্যান করে ফেলেছেন। মানুষের এই চাহিদার কারণে দেখা গেছে ওই সময় মানুষ ছাত্রদের আহ্বানে ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশে আসতে আহ্বান জানায় ছাত্র, এবং উনি আসেন, উনি সরকার গঠন করেন। কিন্তু যেহেতু ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, উনি রাজনৈতিক চালগুলো ওই সময় বুঝে উঠতে পারেন নাই, এবং উনি ওনাকে যে চেয়ারের উনি ম্যানেজমেন্টও ঠিক এইভাবে উনি করেন না। উনি একজন এনজিও ব্যাকগ্রাউন্ডে যদি হন, প্রফেসর হন, তাহলে উনি এই কূট চালগুলো বুঝতে পারেন নাই। উনি সেই ক্ষমতা নেন, এবং উনি প্রথমে যে জিনিসটাকে উনি বলেন সেটা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যা আছে সেই বাংলাদেশের মানুষকে নিয়ে উনি আবার সরকার পরিচালনা করবেন। এখানে একটা বড় রকমের উনি আমি মনে করি যে শাসন ব্যবস্থায় ব্যর্থ হয়ে গেছেন। সেটা হচ্ছে যে উনি ওই আওয়ামী লীগে রেখে যাওয়া এবং এই ৩ দিনে তৈরি করা একটা সরকারকে উনি বেছে নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে দুর্বল জিনিসটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর। আজকে যাকে নিয়ে এই আন্দোলনের এই যে আজকে যে আঘাতটা হয়েছে, তার মধ্যে যা দাবি উঠছে যার অপসারণের জন্য, সেই ব্যক্তি হচ্ছে ওখানে ছিলেন। যার বিরুদ্ধে বেসিক্যালি আমি সাক্ষ্য দিতে যে আজকে আমি দেশ ছাড়া হয়েছি 2025 আগস্টে। কারণ আমি বিডিআর কমিশনের কাছে সরাসরি সাক্ষ্য দিয়েছিলাম যে এই ভদ্রলোকের স্টাফ অফিসার হিসেবে আমি চাকরি করেছি ওনার সাথে, এবং আমি ওনাকে দেখেছি 2005 সাল থেকে যে উনি ইন্ডিয়া রয়ের সাথে সরাসরি জড়িত আছেন। তো এরকম একটা কন্ট্রোভার্সিয়াল লোক যদি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হন, তাহলে হাদি হত্যা, হাদির সাথে সাথে এই আজকে জাবেরেরকে গুলি চালানো পুলিশের, এগুলো খুব স্বাভাবিক ঘটনা বলে আমার কাছে মনে হয়। তো যেটা আমি বলছিলাম আর কি, সরি আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়েছে। আচ্ছা, এখানে গতকালকে বলা হয়েছে যে মানে ঢাকা মেডিকেল থেকেও বলা হয়েছে যে কারো উপর গুলি চালানো হয়নি, লাঠির বাড়ি ছিল। তো এটা সরকারের পক্ষ থেকেও সরকার বিবৃতি দিয়ে বলেছে যে কাউকে গুলি করা হয়নি। ইনফ্যাক্ট গুলি করা হয় নাই বা লাঠির দেয়া হয়েছে, আমি দুটাকেই অ্যাকসেপ্ট করে নিব। কেন? কারণ কন্ট্রোভার্সিয়ালিটি আমি করব না। যেটাকে আমি দেখব সেটা হচ্ছে পুলিশের ইনক্লাব মঞ্চকে তুলে দেওয়ার, মানে ইনক্লাব মঞ্চটাকে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। তো ইনক্লাব মঞ্চের দাবি কি ছিল? দাবি ছিল হচ্ছে হাদির বিচারের জন্য একটাই ইন্টারন্যাশনাল মানে জাতিসংঘের ইন্টারফারেন্স লাগবে, এবং এখানে আমরা যে পুলিশের কাছ থেকে যে ইনভেস্টিগেশনটা কোর্টে জমা দেওয়া হয়েছে সেটাকে তারা মানেন নাই। তারা বলেছেন যে আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন, এবং সেটাকে কোর্টে ওনারা দাবি করেছিলেন, কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেন নাই। এখন এটা সরকারের কাছে তারা দাবি তুলেছিলেন, সেইটাকে মানে বন্ধ করা হচ্ছে। এখন আপনি আসেন যে এইটার পিছনে তো ওই যে একই জিনিস, মানে আমি যত গল্পই বলি সেই গল্পের যে বলে না রসুনের কোয়া একই জায়গায়, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার। উনি কার অর্ডারে আসলে এই কাজগুলো করেছিলেন সেই 5 তারিখে, সেটা হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী। এখনো সেই তারেক সিদ্দিকীর একটা প্রচ্ছন্ন সরকার ব্যবস্থা রয়ে গেছে, তাদের মাধ্যমেই এই হাদির হত্যা ঘটানো হয়েছে, এবং তারাই আবার সেই বিচারের মানে ইনভেস্টিগেশন করতেছে। তাহলে তো আপনি এই ইনভেস্টিগেশনে স্যাটিসফ্যাকশন পাবেন না, যেটা জাবের বা ইনকলাব মঞ্চের মূল বক্তব্য। সেই বক্তব্যকে তো আমিও সমর্থন করি, আমি এর আগেও আপনার টক শোতে পরিষ্কারভাবে জানিয়েছিলাম কেন। তো সেখান থেকেই বলতেছি যে এইটাই ছিল হচ্ছে ওইখানে মানে মূল বক্তব্য। তার আপনি এখন যদি বলেন আছে মানে ওদের পেছনে কেউ আছে যে কালকের দিনটাতে ওরা কেন ধারাবাহিকভাবে ওরা কালকে করেছে নাকি কালকে মানে কি উদ্দেশ্যে আসলে কালকে ওরা নেমেছিল, মানে কেন মাঝখানে না মানে ওদের তো আন্দোলন চলমান ছিল, ওরা এই মঞ্চ তো ছাড়ে নাই। ইনক্লাব মঞ্চটা তারা এই শাহবাগে ধরে রেখেছে, এইটাকে নিয়ে তারা বক্তব্য দিচ্ছে। কিন্তু যেটা হয়েছে জাবেরের কিছু জাস্ট লাস্ট 1 সপ্তাহ বক্তব্যগুলো যদি আপনি একটু স্পেসিফিক করেন, সে বলছে যে আমাদের ইনক্লাব মঞ্চ থেকে আমরা কোনো ক্যান্ডিডেট দেই নাই 300 আসনে, কিন্তু আমরা প্রত্যেক আসনে গেছি এবং প্রত্যেক আসনে আমাদের ইনক্লাব মঞ্চের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে সকলগুলো বক্তব্য, এবং সেখানে সে আবার সেই একই বক্তব্য তুলে ধরেছে, সেই তো যেটা হাদি তুলে ধরেছিল, সেটা হচ্ছে দুর্নীতিবাজ কাউকে ইলেকশনে নমিনেশন দিলে তাকে না বলবেন,
তার মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড হয় সেটা হচ্ছে বিএনপি, এবং সবচেয়ে বড় আমি বলবো যে বিএনপি আর এখন মাঠে কোনোভাবে নাই, বিএনপি নাই, এটা আছে হচ্ছে সেই দুর্নীতিবাজ রাষ্ট্র ব্যবস্থা, যেটার সাথে যেটা শিল্ড হিসেবে জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে ব্যবহার করতেছেন। পুলিশ, যে সকল দুর্নীতিবাজ পুলিশ ছিল তারা রয়ে গেছে, তারা এটাকে ফিল্ডে আছে, এবং এটার পিছনে আছে একটা বড় দুর্নীতিবাজ সরকার ব্যবস্থা, যার মধ্যে সচিবালয়ের সকল আমলারা জড়িত। তো সেই ব্যবস্থাটাই হচ্ছে এখন মূলত শক্তি হিসেবে কাজ করতেছে এই মুহূর্তে। আর ইন্ডিয়ার হেজিমনি বা সেই রয়ের অ্যাক্টিভিটিসটা ওইভাবে আমরা দেখি না, কিন্তু তাদের তৈরি করে যাওয়া 15-16 বছরের মানে মানুষ বাংলাদেশকে যে পিছায় দেয়া এবং জাতিগতভাবে একটা জাতিকে ধ্বংস করে দেয়া, জাতির রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামো, সার্বভৌমত্বের কাঠামো সেনাবাহিনীকে নষ্ট করা, পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদেরকে সম্পূর্ণভাবে কারাপ। স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বলছেন যে এখন প্রশাসনে দায়িত্বে যারা আছে, যারা নির্বাচনের দায়িত্বে আছে প্রশাসনের, সবাই হচ্ছে যে ভালো, মানে সৎ, এদের মধ্যে কোনো সমস্যা নেই এবং নির্বাচন হতে, সুষ্ঠু নির্বাচনেও কোনো সমস্যা নেই, এই সার্টিফিকেট শুনে দিচ্ছেন কেন? দেখুন, আমি একটু আগে জাস্ট 2 মিনিট আগে বললাম, যে ব্যক্তিকে আমি, যার স্টাফ অফিসার ছিলাম, যার ব্যক্তিগত ভাবে আমি যাকে চিনি যে সে হচ্ছে 100% একজন আওয়ামী লীগের দালাল, তাকে, তার মুখ থেকে আপনি মানে আপনি যত কথাই শুনবেন, মানে সে সকাল থেকে রাত পর্যন্ত যদি 1000টা ওয়ার্ড উচ্চারণ করেন, 1000টাই ওয়ার্ড হবে হচ্ছে যে হ্যাঁ সবকিছু ভালো মতো চলতেছে, সব ঠিক চলতেছে, ইলেকশনও হবে। কারণ তাদের একটা মেকানিজমে মাধ্যমে তারা এই ইলেকশনটা করতে চাচ্ছে, কারণ তাদেরকে আমি আপনার আগের টক শোতেও বারবার বলেছি যে তারা চায় হচ্ছে তাদের আজ্ঞাবহ বা তাদের কথা শুনবে এরকম একটা দলকে তারা ক্ষমতায় আনতে চায়, এবং সেটার জন্য তারা সকল দলের সাথেই মানে নেগোসিয়েশন করার চেষ্টা করছে। আমি একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই আপনাকে, আপনার মনে আছে কিনা হাসনাত আব্দুল্লাহ এবং সারজিদ হঠাৎ করে একদিন মানে নিউজে চলে আসলো যে তাদেরকে ক্যান্টনমেন্টে দেখে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে তোমাদের সাথে বিএনপির সাথে একটা সিট ভাগাভাগি করে দেওয়া হবে, তোমরা এভাবে এভাবে সিট নিয়ে তোমরা চলে আসো, এবং এইটা তারা পাবলিক করে দিয়েছিল। এবং এইটা পাবলিক করার সঙ্গে সঙ্গে তার উপরে, তাদের উপরে তখন অ্যাটাক শুরু হয়েছিল, যেটার সঙ্গে সঙ্গেই হাদি তখন খুব বেশি মানে ভয়ঙ্কর রূপে ভয়েস তৈরি হয়েছিল, যেমন হাদি একটা বক্তব্য দিয়ে বসেছিল যে যদি মানে ওয়াকার সাহেব কু করারও চেষ্টা করে তাহলে সেনাবাহিনীর থেকে এক একটা করে ইট করে নিয়ে আসবে মানুষ। এই যে শব্দগুলো উচ্চারণ করেছিল, তখন থেকে হচ্ছে ডিজিএফআই নজরে পড়ে গেল হাদি, এবং আলটিমেটলি তার জীবন দিয়ে তাকে জীবনটা মানে নিয়ে গেল। এবং এই যে শব্দগুলো উচ্চারণ, এগুলো খুব স্পেসিফিক, এবং এইখানে আমি আপনাকে বলতেছি যে মূল জিনিসটা এই মুহূর্তে আপনাকে এক কথা যদি বলি, সেটা হচ্ছে ইলেকশনটা তারা মেকানাইজ করে বিএনপি কে আনতে চায়। বিএনপি কে যেহেতু তারা আনতে চায়, যেহেতু বিএনপির সাথে তাদের একটা ইন্টারনাল নেগোসিয়েশন হয়েছে, এটা মোরলেস পরিষ্কার। কেন? আপনি তার প্রধান এবং পরিষ্কার ওই যে যেটা বললাম, যেখান থেকে ইনস্টিগেট করছে, যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন, সেই ইনস্টিগেশনটা হচ্ছে হাদির বিচার চাইতেছিল, এটা তারা নিয়ে নিছে, মেনে নিছে, ঠিক আছে হাদির বিচার চাইতেই থাকবে, আমরা এইভাবে ডিলে করতে থাকবো। চার্জশিট জমা হয়েছে, ওই চার্জশিট তারা নারাজি দিছে, আবার একটা চার্জশিট তারা চাইবে, আবার একটা ইনভেস্টিগেশন হবে, এই করতে করতে টাইম কিল হবে। এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা না, হাদিকে মেরে ফেলছে, তারা অ্যাচিভ করে ফেলছে। কিন্তু যে জিনিসটা নিয়ে তারা আটকায় গেছে সেটা হচ্ছে এই জাবের আরেকটা হাদি হয়ে দাঁড়াচ্ছে, এবং সে একদম স্পেসিফিক প্রশ্ন তুলে বসছে যে দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, এদেরকে কেন নমিনেশন দেওয়া হলো, এদেরকে আপনারা না বলবেন, ভোটে, গণভোটে হ্যাঁ বলবেন। এবং সে স্পেসিফিক্যালি যেহেতু যে কথাগুলো বলতেছে সেগুলো সবই যে পড়তেছে বিএনপির এগেনস্টে, জামাতের পক্ষে চলে যাচ্ছে। কিভাবে জামাতের পক্ষে যাচ্ছে? যেটা বিএনপির এগেনস্টে যায় সেটা অটোমেটিক্যালি জামাতের পক্ষে চলে যায়। কিন্তু হাদি কিন্তু এরকম বলতো না, মানে হাদি কিন্তু না, আমি এক্স্যাক্টলি আমি আপনাকে সেটাই মানে জাবের যে কথাগুলো বলছে এখন মনে যে জামাতের এক ধরনের এজেন্ট হিসেবে সে কথা বলছে, কিন্তু আমি আপনার সাথে এই বিষয়ে আপনার সাথে 100% একমত যে এই মুহূর্তে জাবেরের বক্তব্যগুলো জামাতের পক্ষে চলে যাচ্ছে, দিস ইজ কারেক্ট। কিন্তু এইটার জন্য আমি জাবেরকে যতটুকু দায়ী করি তার থেকে বেশি দায়ী করি হচ্ছে তারেক জিয়া সাহেবকে। তারেক জিয়ার যত ভুল, ওনার নেতৃত্বের যত ভুল, উনি নেতৃত্বের সিদ্ধান্তের যত ভুল, সেটার বেনিফিট নিবে হচ্ছে জামাত। আমি আপনাকে আপনার টক শোতে এই কথাটা জামাতকে ব্যবহার করছে কিনা সেটাও তো প্রশ্ন আসে। জামাত ইনকিলাব মঞ্চকে ব্যবহার করছে কিনা?
ইনকলাব মঞ্চ তো আপনার মানে আপনি যেটা বললাম, ইনকলাব মঞ্চ যদি ধারণ ক্ষমতা হয় তাহলে সেই ইনকলাব মঞ্চের পার্ট বিএনপি হতে পারলো না কেন? ইনকলাব মঞ্চটা ওপেন মঞ্চ ছিল, যেখানে হাদি তো ওপেন মঞ্চ তৈরি করছিল, ওখানে বলেছিল যে কোনো ইয়ে হবে না। কিন্তু আপনি যদি হাদির ব্যাকগ্রাউন্ডে চলে যান, তাহলে হাদি একটা ইসলামিক ঘর থেকে আসছে, সে একটা ইসলামিক মনোভাবাপন্ন মানুষ থেকে আসছে, এবং সে ওই মনোভাব এবং সে তার বক্তব্য দেখবেন যে কারণে জনপ্রিয় হয়েছে। কি কারণে জনপ্রিয় হয়েছে? যে আপনি মাথায় টুপি পরা দাড়িয়ালা একজন সাধারণ মুসলিম মানুষকে গত 16 বছর ধরে এদেরকেই বলা হয়েছে যে এরা সন্ত্রাসী, এইটাকেই সে মানে সবসময় এগেনস্টে বলেছে। কেন? প্রশ্নটা তুলে ধরছে কেন? আমি একজন নরমাল, আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার, আমাকে কেন অপমান করে বলবে যে তুমি তো তুমি তো ওই সন্ত্রাসী বাহিনী, হুজুর বাহিনীর দলে। এই যে শব্দগুলোর সাথে সে যে আন্দোলনটা করেছিল, সেই আন্দোলনটা কিন্তু জামাতের পক্ষে চলে যায়, এবং এইটা জামাতের পক্ষে না যাওয়ার কোনো কারণই নাই। আমি মনে করি একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম সেন্টিমেন্ট এইটা জামাতের পক্ষে যাবে, এটার বিষয়। এবং এখানে আপনি রাজনৈতিকভাবে তারেক জিয়া সাহেব এটাকে কিভাবে ক্যাশ করবেন, এটা তো ওনার প্ল্যানে থাকতে হবে। উনি কি করে মির্জা আব্বাস, উনি কি করে সালাউদ্দিন সাহেবের মতো লোকদেরকে এখনো পর্যন্ত উনি নারিশ করলেন, এবং এই ইলেকশনে তাদেরকেই দেখা গেল যে এরা যে রয়্যাল এজেন্ট, এরকম বহু রকমের ইন্ডিকেশনস আমরা পেয়েছি। হ্যাঁ, তো সেই ইন্ডিকেশনের লোকগুলোকে উনি দলীয়ভাবে কোনো সংস্কার না করে উনি সেই লোকগুলোকে নিয়ে যখন ইলেকশনে আগাচ্ছেন, সেই ইলেকশন মেকানিজমে উনি মানুষের মানে গ্রহণযোগ্যতা হারায় ফেলালেন, নাম্বার ওয়ান। আর এখন ইলেকশনের মেকানিজম কি মানে মানে বিএনপি থেকে করা হচ্ছে, বা বিএনপির পক্ষ থেকে আপনি যদি বলে থাকেন সেনাপ্রধান বা সেনাবাহিনীর এক অংশ তারা করছে, নাকি এখানে জামাতের পক্ষ থেকে করা হচ্ছে? এখানে তো বলা হচ্ছে যে ডক্টর ইউনূস যেহেতু ছাত্রদেরকে মানে ছাত্রদের নিয়োগকর্তা উনি, এবং ছাত্রদের কথা উনি বলে আসছেন যে তারা এমপি হবে, মন্ত্রী হবে, এবং তারা এখন জামাতের জোটে গেছে। এখানে তো অন্যরকম ব্যাপার আসে যে তাহলে ডক্টর ইউনূসে চাই যে মানে ইলেকশন মেকানিজম হয়ে তারা আসুক, এরকমও তো শোনা যাচ্ছে। মানে আমি এখানে তো আপনাকে আমি এই সকলগুলোরই আসলে ছোটখাটো ভাবে উত্তরগুলো আপনার আগের টকশো গুলোতে দিয়েছিলাম, আমি আবার একটু রিপিট করি। আমি একদম স্পেসিফিকলি বলে দিয়েছিলাম যে গত টকশোতে যে এইবারে ইলেকশনটা হচ্ছে দুর্নীতিবাজ বিরোধী বাংলাদেশের জনগণের। কারণ হচ্ছে যে দুর্নীতিবাজের একটা মেশিনারিজ তৈরি হয়েছিল আওয়ামী লীগের পিরিয়ডে। কারণ আপনি এটার একদম অঙ্ক আমাকে কেউ হার মানাতে পারবে না, সেটা হচ্ছে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বের হয়ে গেছে। এত হাজার 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 কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে? এগুলো সব নিয়ে গেছে হচ্ছে আওয়ামী লীগের নেতা, প্লাস নেতাকে সমর্থন করে দুর্নীতিবাজ কর্মকর্তা, যে কর্মকর্তারা বহু সময় ধরে এই টাকাগুলোকে, যেমন এক বেনজির, এক পুলিশের আইজি যে পরিমাণ টাকা নিয়ে গেছে, সে এই 5ই আগস্টের পরে সরকারের চোখের নাকের ডগা দিয়ে কি সুন্দর করে এয়ারপোর্ট থেকে বেরোয় গেল। ঠিক সেরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে যে অনেক জেনারেল সাহেবরা বাড়িতে গেছে, যেমন জেনারেল মঈন বিডিআর হত্যাকে বিচারে তো সে 1 নম্বর আসামি, সে আমেরিকায় বসে থাকে কিভাবে? তাকে আমেরিকা পার করতেছে কে? এই যে টোটাল জিনিসগুলো সব র করে দিয়ে গেছে। এবং এই যে মানে সংস্কার, মানে এগুলোকে সংস্কার না করে, ওই যে যেটা আমি আপনাকে বলতে যে আটকে গেলাম, মানে যে ইউনূস সরকার যে 8ই আগস্টে নিলেন, এই সংস্কার না করে ওই ওনাদেরই মনোনীত একটা সরকার ব্যবস্থাকে নিয়ে উনি সরকার চালায় ইলেকশন করতে যাচ্ছেন, তাহলে ইলেকশন মুখ থুবড়ে পড়বে, ইলেকশনে এইগুলো হিচিং হবে, এই মারামারি হবে, এগুলো তো স্বাভাবিক। কারণ হচ্ছে যে পুরো টিমটাই তো রয়ে গেছে। পুলিশের সংস্কার কি হয়েছে আপনি আমাকে বলেন? পুলিশের কোনো সংস্কার হয়েছে? যে পৃথিবীতে কোনো ইতিহাস দেখাইতে পারবেন না যে কোনো দেশের 100% পুলিশ তার থানা রেখে দিয়ে, অস্ত্র রেখে দিয়ে পালায় গেছে। কতটা দুর্নীতিগ্রস্ত হলে, কতটা মোরালি ইনকারাপ্টেড মানে কারাপ্টেড হয়ে গেলে যে একটা সংস্থা এভাবে ভেঙে পড়ে। তো সেই সংস্থার আপনি কি সংস্কার করছেন? আমাকে একটা উদাহরণ দেখান। আপনি শুধু দল এ থেকে বি তে বসাইছেন, বি থেকে সি তে বসাইছেন, মাল তো একই। ভেজাল মাল তো রয়ে গেছে। জেনারেল সাহেবদেরকে আপনি কি টাচ করেছেন? কোন সংস্কার আর্মির সবচেয়ে বড় জিনিসটা সেটা হচ্ছে বিডিআর হত্যা। বিডিআর হত্যাটা রিপোর্ট মানে প্রকাশ হবে ঠিক এইরকম সময় হাদিকে হত্যা করা হলো। পুরো ডাইভারশন নিয়ে যাওয়া হলো হচ্ছে হাদি রিলেটেড। হাদি হত্যা তো ডিজিএফআই করাইছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। আমার কোনো সন্দেহ নাই। কারণ ডিজিএফআই তে যে সকল জেনারেল সাহেব আছে তাদেরকে আদেশ দেন হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী। কারণ তারেক সিদ্দিকী একটা ওয়াকার সাহেবের প্যারালাল একটা গভর্নমেন্ট চালান। এটা আমি আপনাকে এই টক শোতে বারংবারই বলেছি।
বাংলাদেশে গভর্নমেন্টের দুইটা পার্ট এখন, একটা হচ্ছে ইউনূস সাহেব চালাচ্ছেন, আরেকটা হচ্ছে তারেক সিদ্দিকী চালাচ্ছেন। ইভেন আমি হাসিনা বেঁচে আছি কিনা আমার তাও সন্দেহ আছে। আওয়ামী লীগ গণ, আওয়ামী লীগ আর এই পৃথিবীতে বাংলাদেশে আর কোনোদিন মানে তারা রাজনীতিতে আর কোনোদিন আসতে পারবে বলে আমার মনে হয় না, কারণ তারা যে পরিমাণ নির্বাচনের পরে যে দল আসুক সেই দলের সাথে যদি তারা তো নির্বাচন পরে কোন দলকে আনবে সেটা তো বেছেই ফেলেছে, তারা বিএনপি কে সিলেকশন করেছে, কারণ বিএনপির মধ্যে ক্যান্ডিডেট ঢুকাই দিয়েছে, যে ক্যান্ডিডেট গুলোকে নিয়ে আমার আপনার কাছে প্রশ্ন ছিল যে তারা বলছে যে বিএনপি আসবে বা তারা তাদের সিলেকশন বিএনপি বা প্রশাসনের এক অংশের সিলেকশন, আবার এখন শোনা যায় যে প্রশাসনে অনেক জামাতের লোকজন আছে, তো যদি সেনা প্রধানেরও যদি সিলেকশন থাকে তো সেখানে আবার ডক্টর ইউনূসেরও তো সিলেকশন আছে। সবার সিলেকশন থাকবে, এটা তো সবারই চাওয়া। আমি যদি চাই, আমি চাইবো না যে আমার পছন্দ 5টা লোক গভর্নমেন্টে থাকুক, আমি যেন দেশে আমার কেসগুলো তুলে ফেলায়, আমার সম্পদগুলো ফেরত দেয়, আমি যেন ফেরত আসতে পারি। আমি কি চাইবো না? তার মানে আমিও তো চাইবো যে আমার পছন্দের কোনো লোক আসুক, তাই তো? কিন্তু আমার এই পছন্দ কথা আছে আমি কাকে পছন্দ করবো আর কাকে করবো না। আমি যদি দুর্নীতিবাজ হই, ডেফিনেটলি আমি দুর্নীতিবাজ টিমকে পছন্দ করবো, কারণ তাদের সাথে আমার লিঙ্ক থাকবে। আর যদি আমি দুর্নীতিবাজ না হই, সৎ এবং মানে কর্মঠ এবং শক্তিশালী হবে, আমি সেই রকম লোকগুলোকে খুঁজবো। তো সেই লোকগুলোকে আপনি ক্যান্ডিডেট হিসেবে একটা একটা করে বাছেন, প্রত্যেকের আমলনামা নেন। তাহলে কারা? আমি তো বলেছি যে কেন জামাত আগায় গেছে। জামাত ইলেকশন মেকানিজমে আগায় যাওয়ার মূল কারণটা হচ্ছে ক্যান্ডিডেট সিলেকশন, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যালায়েন্স উইথ দ্য এনসিপি। বিএনপি কি অ্যালায়েন্স করতে পারতো না এনসিপির সাথে? করেছে, চেষ্টা করেছে, করে নাই। কেন করে নাই? কারণ ওই যে প্রথম ওই যে আমি যে কথা চলতেছিল, বিএনপির সাথে তো কথাও চলতেছিল, কিন্তু ওদের সিটের বললাম যে বিএনপির সাথে কথা চলতেছিল, কথাটা বলছিল কে? ওনাদের পক্ষে কোন নেতা বলেছিল? ওই যে হচ্ছে রয়ের মাদকপুষ্ট মস্তান, সেই ওয়াকার সাহেব ডেকে বলছিল ক্যান্টনমেন্টে ডেকে, এই পেট ছামড়া, তোমাদের বয়স তো বেরা নাক টিপলে দুধ বেরোয়, তোমরা আবার কিসের মানে রাজনীতি করো, যেটা বলি সেটা শোনো। এই ডায়লগে বললে তো ওই স্টুডেন্টরা ওটা শুনে নাই। স্টুডেন্ট বেরোয় এসে বলছে যে ঠিক আছে বেরোই মিয়া, আপনি কিসের এত বড় মস্তান হয়েছে। এছাড়াও তো এই যে জামাতে যাওয়ার আগে তো আমরা শুনেছিলাম যে বিএনপির সাথে আলোচনা চলছিল, সিট নিয়ে ভাগাভাগি হচ্ছিল, মানে ওইটা ওই কথাগুলো শুনেছেন, কিন্তু আপনি আমাকে বলতে হবে স্পেসিফিক উদাহরণ সহ ওনারা কোনটা কোনটা স্টেটমেন্ট গুলো পাবলিকলি বলেছেন যে আমরা এই নেগোসিয়েশনে গিয়েছি। তারা স্টেটমেন্টে পাবলিকলি যেটা বলেছে সেটা একমাত্র পাবলিকলি আছে। এনসিপি থেকে নেতারা যেটা বলেছেন সেটা হচ্ছে তাদেরকে ডেকেছিল হচ্ছে ওয়াকারুজ্জামান, ক্যান্টনমেন্টে ডেকেছিল। আর কোনো ইনসিডেন্ট নাই যে বিএনপির অমুক নেতার সাথে তারা অমুক দিন বসেছে, তারা রাজনীতি আলাপ হয়েছে, আজ পর্যন্ত কোনো স্টেটমেন্ট নাই। একটাই স্টেটমেন্ট আছে অ্যালাইনমেন্টের, সেটা ছিল হচ্ছে ওয়াকার সাহেব তাকে ক্যান্টনমেন্টে ডেকেছিলেন এবং তারা সেখানে অমত জানিয়েছেন, এবং তার মধ্যে হাসনাত আবদুল্লাহ ছিল হচ্ছে সবচেয়ে ভোকাল পারসন, যে পরিষ্কারভাবে বলেছিল যে আমাদেরকে আপনারা এইভাবে দমাতে পারেন না। ঠিক আছে? তো সেই পরে কিন্তু মানে অনেক ঘটনা ঘটছে তারই ধারাবাহিকতায় ওয়াকার সাহেব একদম প্রকাশ্যে বললেন বিডিআর হত্যার বিচার হবে না, ফুল স্টপ। কেন উনি ফুল স্টপ বলবেন? কারণ উনি তো আসামি, উনি তো ফাঁসবেন, উনি জানে তো এটা। আমি আপনার টক শোতে বারবার বলেছি যে যে আসামি তারাই এখন হচ্ছে লাস্ট খেলা হচ্ছে 12 তারিখ। এই বর্তমান যে মানে মানে বাংলাদেশের যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু সাহেব, ওয়াকার সাহেব, তাদের তো বিচার হবে। চুপ্পু যে হাজার হাজার কোটি টাকা পাচার করতে ইসলামিক ব্যাংকের টাকা চুরি করার সাথে জড়িত, এই বিষয়ে তো মানুষের পারসেপশনেরও কোনো সমস্যা নাই, মানুষের বিচারের জন্য যথেষ্ট উপাত্ত সংগ্রহ করতে কোনো সমস্যা নাই। মানে আপনি যদি ধরেন পিছনের দিকে যান, আওয়ামী লীগ আমলে বড় বড় ইনসিডেন্ট গুলো যদি হিসাব করেন, ছোট বাদই দিলাম, বড় বড় ইনসিডেন্টের মধ্যে একটা যদি অর্থ পাচারের সবচেয়ে বড় ইনসিডেন্ট আছে, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি হয়েছিল। সেই রিজার্ভ চুরির সাথে কারা কারা জড়িত ছিল? ইন্ডিয়ান একদম সরাসরি দুজন ব্যক্তি বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, এবং সেই সময়কার যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি তাদেরকে এমপ্লয়মেন্ট দিয়েছেন এবং তারা এটার সাথে জড়িত। এইগুলো তো মানুষের কাছে এখন আর অজানা নাই, এগুলো তো পরিষ্কার, এবং ওইগুলো তো বিচার হবে। ওইটার সাথে তাহলে কারা কারা জড়িত ছিল? তারপরে তো আসবে হচ্ছে যে চুপ্পু সাহেবের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারির মধ্যে হচ্ছে ইসলামী ব্যাংকের টাকা সরানো এসালামের মাধ্যমে। সেই এসালামের টাকা যে নিছে এটার তো প্রমাণপত্র আছে। বাংলাদেশ থেকে এই টাকাটা বেরোয় গেছে, এসালামের ভুয়া এলসি দেখায়, ব্যাংকের লোন দেখায় যে টাকাগুলো নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার পরে এসালামের মালিক যে দ্বৈত সিটিজেনশিপ নিয়ে বাংলাদেশের সিটিজেনশিপকে সে বাদ দিয়ে দিয়েছেন যাতে তার বিচার না করা যায়। এগুলো অল মেকানিজমস আর পাবলিক নাও, এটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নাই। তাহলে এই চুপ্পুর যে বিচার হবে এটা নিয়ে মানুষের বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই।
তাহলে এই ফুটপুর যে বিচার হবে এটার সময়টা ঘনায় আসছে। হচ্ছে যে যেই মেকানিজমের কথা মানে আমি ঠিক পুরা শুনি নাই। আপনি আপনার কথা কন্টিনিউ করবেন। তারপরে আমার যে প্রশ্নটা থাকবে আরকি, যে মেকানিজমে যে প্রশ্নটা আমরা শুনতে পাচ্ছি সেটা আসলে কার পক্ষে থেকে? শুধুমাত্র আপনি কি এক পক্ষকে বলবেন? এখানে তো ২ পক্ষের নামই আসছে। না, আমি কোনো পক্ষপাতিত্ব করি না। কারণ আমার হুম, ব্যক্তিগতভাবে আমি তো আপনার যে প্ল্যাটফর্ম থেকে আসি সেটার নাম হচ্ছে পচা শামুক। আমি হুম, স্পেসিফিক্যালি পচা শামুকের বক্তব্যটা আপনার আগের টক শোতে ক্লিয়ার করে গেছিলাম। সেটা হচ্ছে আমার আন্দোলন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমি দুর্নীতি যে কেউ বাংলাদেশে করবে এবং সেটা ১২ তারিখ পর্যন্ত নয়। এটা কন্টিনিউ করবে আজীবন। আমি যতদিন বেঁচে আছি। কারণ আমি দুর্নীতি করতে যেয়ে আজকে দেশ মানে দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলতে যেয়ে এই এই যারা দুর্নীতি করেছিলেন তাদের বিরুদ্ধে দাঁড়াতে যে আজকে আমি হুম, দেশ ছাড়া। আমি দুর্নীতি বিরুদ্ধে না কথা বললে আমি খুব সুন্দরভাবে আমার জীবনযাপন করতে পারতাম বাংলাদেশে। আমার মতো হুম, ভালো অবস্থায় কেউ থাকতো না। কারণ আমার যে পরিমাণ এনগেজমেন্ট ছিল, আমি আইটি ফিল্ডে কাজ করেছি, আমি পাওয়ার সেক্টরে কাজ করেছি, সবচেয়ে বড়, বড় জায়গায় কাজ করেছি। তাহলে আমি সেইসব জায়গায় আমি আর্মির ব্যাকগ্রাউন্ড বাদই দিলাম। আমার যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি আমার ক্যারিয়ার লাইফই বলি তাতে আমি এ আমার শেখ হাসিনার আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি আজকে ৬ কোটি টাকা দেনায় ভুগবো না কেন? কারণ আমি পাওয়ার সেক্টর করতে যেয়ে সেই পাওয়ার সেক্টর কেন কিন্তু বসুন্ধরার মতো এখন ইয়ে দুর্নীতি হুম, মানে আপনার যাই হোক আমরা যে জায়গাটায় ছিলাম আ আ এখন সেই ডক্টর জায়গাটা থেকে ইউনূসের উদ্দেশ্যটা কি? তো ডক্টর ইউনূস কি চাচ্ছে? সেটা তো অনেক বড় আচ্ছা, একটা এখন বিষয়। আসেন ডক্টর ইউনূস কি চাচ্ছে? আমি এই কথাটা মানে আপনার প্রশ্নটা এর আগেও সম্মুখীন হয়েছে। ডক্টর ইউনূসের কাছে আমি তো মনোবিজ্ঞানী না যে উনার মন পড়ে ফেলতে পারবো। বাট আমি উনার কর্মকাণ্ড দেখে আলোচনা করি। এত কিছু করতে পারবো না। তো উনার হুম, কর্মকাণ্ড হচ্ছে উনি একটা জুলাই সনদ করতে পেরেছেন এবং সেই জুলাই সনদের পরে উনি একটা গণভোট চেয়েছিলেন যেটাতে বিএনপি বাধা দিয়েছিল। এটাতে আমি ১ম উনাকে বলেছিলাম যে অ্যা মানে বাধা দেয়াটা তার মানে হচ্ছে রাজনৈতিকভাবে এটাকে অ্যাকসেপ্ট করে না সেটা হচ্ছে বিএনপি। কিন্তু সেটা যাই হোক পরবর্তীতে অ্যা একই দিনে ইলেকশনের দিনে এটা করা হচ্ছে এবং সেখানে হ্যাঁ আর না ভোট আছে। সেটা হচ্ছিল আমার হুম, সবচেয়ে বড় ইস্যু যেটাতে হুম, উনি এটুকু করতে পেরেছেন। এজন্য উনাকে আমি সাধুবাদ জানিয়েছি যে উনি গণভোট করতে পেরেছেন। তো গণভোটের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে সংবিধান পরিবর্তন হবে। যে সংবিধান নিয়ে আমি আগে আপনার এখানে একটা টক শোতে পরিষ্কারভাবে রেফারেন্স সহ বলেছিলাম যে এটা ইন্ডিয়ান একদম মানে গভর্নমেন্টের মানে ইন্ডিয়া তৈরি করে দেওয়ার সংবিধান। ওই সংবিধান নিয়ে আমরা এই ২০২৬ সালে এসে কোন ইলেকশন করতে পারি না। সংবিধান কোন কোরআন শরীফ না যে এটা চেঞ্জ করা যাবে না। সংবিধান হচ্ছে মানুষের ম্যান্ডেট। বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিবে সেটাকে সংবিধান বলে। তো সংবিধান আমার আজকের জন্য যদি দরকার হয় যে সংবিধানে আমার কোনো কিছু ইনপুট দেওয়া দরকার হয় যে হুম, আমাদের রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, পররাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, অবশ্যই সেই পরিবর্তন আসতে পারে। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা হাদির মাধ্যমে হোক আর এই আন্দোলনের মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ার হেজিমনি থেকে বের হয়ে আসার একটা রাস্তা খুঁজে পেয়েছি এবং সেই রাস্তাটা হচ্ছে ১২ তারিখের ইলেকশন। এখন আসেন ইলেকশন যেহেতু আর মাত্র ২-৩ দিন পরে, ইলেকশনের নিয়েই আমরা এখন কথা বলতেছি কারণ ইলেকশনটাই এখন আমাদের কাছে মুখ্য আলোচনার বিষয়। সেই ইলেকশনের মেকানিজমে আমি আপনার আগের আলোচনায় বলেছি যে আমি এখনো সেই ধারাবাহিকতাই বলতেছি। বিএনপি যা ভুল করবে তার 100% বেনিফিট যাবে হচ্ছে জামাতের ঘরে। কারণ যেহেতু তার বিরোধী দল জামাতই। আমি জামাতকে প্রশংসা করে বলতেছি না। জামাত অপরচুনিটিস্ট কারণ বিএনপি সবচেয়ে বড় দল হওয়া সত্ত্বেও বিএনপি সবচেয়ে গ্রহণযোগ্য মানুষের কাছে দল থাকা সত্ত্বেও এদের নেতার মানে নৈতিক ভুল এবং সেই নৈতিক ভুলের কারণে বেনিফিট পাবে হচ্ছে জামাত। সেই নৈতিক ভুলের সবচেয়ে বড় নৈতিক ভুল হচ্ছে উনি দুর্নীতিকে না বলে উনি হ্যাঁ বলে ফেলেছেন। কারণ দুর্নীতিগ্রস্ত যে সকল লোকগুলো আছে, যে সংস্থাগুলো আছে, যে সংস্থা প্রধানগুলো আছে তাদের মেকানিজমে কারণ উনার ইলেকশন মেকানিজমে আমরা যা দেখি চোখের সামনে সেটাকেই যদি উদাহরণ ধরি কারণ উনি যখন বক্তব্য দিতে যান তখন আর্মি একদম ছয়লাভ হয়ে বিডিআর ছয়লাভ হয়ে ওনাকে গার্ড দেয় কেন উনি কে উনার পরিচয়টা তো আর্মি তৈরি করে দিচ্ছে এটা তো পাবলিক নিচ্ছে না এটা ওনাকে বুঝতে হবে উনি তো দলীয় নেতা ওনার বোঝা আসতে হবে যে আমি জি। পাবলিকের সামনে যদি যে আর্মি গুলি চালাইছিল যে পুলিশ গুলি চালাইছিল তাদেরকে সাথে নিয়ে যদি আমি কোনো ইলেকশন মেকানিজমে দাঁড়াই তাহলে মানুষ গ্রহণ করবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে মানুষ চেনে এখন কারণ মানুষের ইনফরমেশন চ্যানেল এখন অনেক ওপেন হয়ে গেছে মানুষ এই যে আমার সাথে ধরেন বিতর্ক করবে অনেকে গালিগালাজ করে অনেকে কমেন্টস করে কিন্তু কোনো মানুষ স্পেসিফিক উদাহরণ দিতে পারে না যে আমি কি দুর্নীতি করেছি না আমাকে কোনো উদাহরণ দেখাতে পারবেন না আমার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে টানাটানি করে তো লাভ নেই কারণ আমার ব্যাংকে লোন আছে আমি তো একটা টাকাও কোনো দেশ থেকে সরাইনি আমি বরঞ্চ দেশ থেকে বাধ্য হয়েছি দেশ ছেড়ে আসতে তার মানে হচ্ছে এইসব জায়গায় ট্যাগ দিয়ে আর পারতেছে না
এই যে আগে যে একটা ট্যাগ দিয়ে মানুষকে জামাত ইসলামী মানাই হচ্ছে সন্ত্রাসী বানাই দিয়া, জামাত করা মানে হচ্ছে সে মানে তো মহিলাদেরকে এখনো তো আপনি মানে জামাতের কথা বলছেন, কিন্তু বিএনপির ক্ষেত্রেও তো মানে যেই যেখানেই চাঁদাবাজি করুক সেটা তো বিএনপির উপরে তকমা দিয়ে সবার চাঁদাবাজিটা হালাল হয়ে যাচ্ছে। তো চাঁদাবাজি কি আপনি দেশে শুধু আমি বিএনপি করছে? আর বিএনপি যদি চাঁদাবাজি করে থাকে তাহলে সরকার কেন অ্যারেস্ট করছে না? আচ্ছা, আমি তাহলে আপনাকে আবার একদম স্পেসিফিক আপনাকে কোশ্চেন করি, চাঁদাবাজি করতে গেলে আপনার কি কি লাগে? চাঁদাবাজি করতে গেলে আপনার লাগে হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটা আসে হুম, কোত্থেকে? পাওয়ারটা আসে হচ্ছে সর্বপ্রথম পুলিশের কাছ থেকে। বাংলাদেশে সবচেয়ে বড় আর্মস ক্যাডার যদি থাকে সেটা এখন পুলিশ। পুলিশকে দিয়ে আর্মস ক্যাডার যে পুলিশ, এটার প্রমাণ আমাকে আবার নতুন করে দিতে হবে না। জুলাইতে যে পরিমাণ গুলি খরচ হয়েছে সেটার সংখ্যা যদি যোগ করেন তাহলেই পাওয়া যাবে যে বাংলাদেশের পুলিশ তার জনগণের উপরে কত পরিমাণ গুলি ছুড়েছে। তার মানে হচ্ছে পুলিশ হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক ক্যাডার। এটা নিয়ে কোনো হুম। সন্দেহতীত ভাবে আমি একদম পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি মানুষের জন্য। তাহলে সেই পুলিশকে যদি আপনি ব্যবহার না করেন তাহলে চাঁদাবাজি করতে পারবেন না। তাহলে পুলিশকে কে ব্যবহার করতে পারবে? যে পুলিশকে বেনিফিট দিতে পারবে। তাহলে পুলিশকে যদি বেনিফিট দেয় তাহলে সে পুলিশের সংস্কার চাইবে না। জামাত তো পুলিশের সংস্কার চাচ্ছে, পাবলিকলি বলতেছে যে আমরা গেলে, ক্ষমতায় গেলে আমরা এই সংস্কারগুলো করব। বিএনপি তো এটা পরিষ্কার করতেছে না। বিএনপিকে তো পরিষ্কার করতে হবে যে হ্যাঁ, আমি সেনা প্রধানের এই মানে সবচেয়ে বড় যে জায়গায় কনসার্ন সেটা হচ্ছে বিডিআর এর কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য আমি ব্যবস্থা নিব এবং এই রিপোর্টের উপরে আমি এই ব্যবস্থা নিব। বিএনপি এরকম কোনো পরিষ্কার করে কোনো কিছু বলেছে? বিএনপি কি পরিষ্কার করে বলেছে যে আমি এই যে বিএনপিতে আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে যে যেদিনকে বিএনপি ইশতেহার দিল ওই দিনকেই মারামারিটা হলো কেন? আমি বলবো এই ইশতেহারের সাথে এটার কোনো সম্পর্ক নাই। কেন? কারণ উনার ইশতেহারে আমি এমন কিছু খুঁজে পাই নাই যেটা স্পেসিফিকলি আমি বলবো যে আমি যদি বলি আমার কাছে আমি যে আন্দোলন করি সেটার বেনিফিট কোনো কিছু সংস্কারের জন্য উনি কি করেছেন? উনি কোন কোন এজেন্ডাতে তো স্পেসিফিক বলেছেন যে আপনি এই জামাতের ইশতেহারে আপনি কি খুঁজে পেয়েছেন? মানে অবশ্যই জামাতে মূল্যবান ইসলাম করে। পরিষ্কার করে বলতেছে যে আমরা এই সংস্কার করব। তারা যেটা হুম। বলেছে পরিষ্কারভাবে বলেছে যে আমরা সংবিধান পরিবর্তন করব। উনি সংবিধান পরিবর্তনের মাধ্যমে তো শুরুটা হতে হবে। মানে আপনার যদি আপনার আইনগত বৈধতা না তো থাকে তারপর সংবিধান আপনি তো শুরু করতে পরিবর্তন হচ্ছে পারবেন। আপনার জুলাই সনদ অ্যাকসেপ্ট হলেই তো, হ্যাঁ, হলেই তো এক্সাক্টলি। অনেক পরিবর্তন হয়ে জুলাই যাচ্ছে। সনদের হুম। হা ভোট দিয়েই তো রাজনীতিটা চেঞ্জ হয়ে গেল। তো সেইখানে তো হা ভোটের জায়গায় বিএনপি বিএনপিও প্রচারণা সাইন শুরু করলো করেছে। না ভোট। ও অনেক দিক মানুষ যখন দেখলো যে পাবলিক আর নিচ্ছে না, পাবলিক এটার উপরে নেগেটিভ হয়ে গেছে, তখন একটা শেষের দিকে এসে হঠাৎ করে তারেক জিয়া সাহেব স্টেজে বলে বসলেন যে হ্যাঁ আমরাও হ্যাঁ ভোটের পক্ষে। মনে হতেছে যেন কাটা গলায় বিঁধে গেছে, আমি বাধ্য হইলাম একটুখানি বলতে যে হ্যাঁ আমি হ্যাঁ ভোট এরকম। ওনাকে তো এইভাবে চায়নি মানুষ, মানুষ লাউডলি চেয়েছে, পরিষ্কার ভাষায় চেয়েছে কেন হ্যাঁ ভোট। কারণ সবচেয়ে বেশি জুলাই সনদে যদি কেউ এফেক্টেড হন উনি হবেন সবচেয়ে বেশি এফেক্টেড, কারণ উনি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। উনি ওনার দলীয় সংস্কারের মধ্যে কি আনতে হবে, উনি দলীয় প্রধান হলে আবার উনি সরকার প্রধান হতে পারবে না। তার মানে এইগুলো তো ওনার ডিজায়ার। তার মানে উনি সবচেয়ে বেশি এখানে মানে এই জুলাই তো উনি সনদের তো সবচেয়ে বলতেছেন যে ওনাদেরও তো ইশতেহারে আছে যে ২ বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। এটা তো কে আমি বিএনপির ওনার ইশতেহারেও ইশতেহার তো দেখলাম। আমার কিছু দরকার নেই। আমার ইশতেহার হচ্ছে আমার হুম, জন্য যে জিনিস সেটা হচ্ছে জুলাই সনদ, জুলাই হুম, গণভোট। এটা হচ্ছে আমার সনদ। আমি যেটাতে অ্যাকসেপ্টেবিলিটি পাবো, আমি অ্যাজ এ জনগণ। আর আমার তো ওই উনার উনি কি আজকে মুখে বলছেন কালকে উনি মুখে আবার অস্বীকার করবেন। যেটা আমরা হুম। ফখরুল সাহেবের মুখে ফুলদানি দেখি। কিছুদিন পর, পর উনি বলেন যে হ্যাঁ আমি এইটাতে, আবার উনি বলেন এইটাতে না। তার মানে হচ্ছে রাজনৈতিক বক্তব্যের তো কোনো স্টেটমেন্টে উনারা একই অবস্থানে থাকেন না। সেইজন্য যেটাতে মানে ইউনূস সাহেব যে গেমটাতে আমি বলবো যে উনি প্রজ্ঞার সাথে খেলেছেন। যেহেতু উনি শিক্ষিত মানুষ, শিক্ষিত গেম খেলেছেন সেটা হচ্ছে উনি জুলাই সনদ তৈরি করেছেন, গণভোটটাকে অ্যাকসেপ্ট মানে হ্যাঁ না এর মধ্যে নিয়ে গেছেন। এখন মানুষ এটাকে হ্যাঁ ভোট দিবে এটা পরিষ্কার তো বোঝা উনি যাচ্ছে। যে বন্দর নিয়ে যে ঝামেলাটা হচ্ছে সেটাও কি উনি খুব মানে বিজ্ঞতার সাথে উনি করেছেন কিনা? প্রজ্ঞার সাথে করেছেন কিনা? যে খুব এখন পরিষ্কার কথা, এতক্ষণ যা বলেছি সেই একই জিনিস। বন্দর মানে হচ্ছে দুর্নীতি। আপনি দুর্নীতি হুম। থামাইতে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে বিদেশি কোনো কোম্পানিকে দিয়ে দিতে হবে। কারণ বাংলাদেশি কোনো কোম্পানি তো একে নিয়ে বাংলাদেশে কোনো কোম্পানি দেখাইতে পারবেন যে এই বন্দর চালাইতে সে পারে? এখতিয়ার বাংলাদেশে কি কোন এই কোম্পানি আছে? অন্তর্বর্তীকালীন সরকারের আছে? এই এখতিয়ার কি অন্তর্বর্তীকালীন সরকারের আছে যে বন্দর হাতে অন্তর্বর্তীকালীন সরকারই তো কোনো এখতিয়ার নাই। আপনি ৮ হুম। তারিখে যখন সরকার গঠন করেছিলেন, আপনি কিসের ভিত্তিতে সরকার গঠন করেছিলেন? আপনি কোন সংবিধানের ভিত্তিতে সরকার গ্রহণ করেছেন? শেখ হাসিনা পলায়ন করছে, শেখ হাসিনা যে রেজিগনেশন লেটার দিয়েছে সেই রেজিগনেশন লেটার আজ নিয়ে কন্ট্রোভার্সিয়ালটা কেন থাকবে? কেন ওয়াকার সাহেব রেজিগনেশন লেটার অফিসিয়ালি কেন উনি প্রেসিডেন্টের কাছে জমা দেননি আর প্রেসিডেন্ট এটাকে পাবলিক করে নাই কেন?
প্রেসিডেন্টরা তখনও পর্যন্ত এই প্রেসিডেন্ট এই ওয়াকার এরা তো টার্গেটে ছিল যে এই 1-2 বছরের মধ্যে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে নাম দিয়ে বেনামে হোক যেভাবে হোক এই জাতীয় পার্টির মাধ্যমে হোক ইলেকশনে নিয়ে আসবে, আবার তাদেরকে ফেরত আনবে। এই মেকানিজম তো চলতেছে, এটা তো চলমান, কারণ এটা তো আমাদেরই সমাজেরই একটা অংশ। এই দুর্নীতি যারা করছে তারা কি আপনার আমার আশপাশের বাসার কেউ না? অবশ্যই আমাদেরই মধ্যে পাশের বাসারই তো কেউ। তো তাদেরকে তো আমরা একদম মুছে ফেলতে পারি নাই। তো তারা তো আসার চিন্তা করতেছে, তারাও তো দাবি করতেছে এই দেশ তার। কিন্তু আমার কথা হচ্ছে সেই দেশে যদি তারা আসতে চায় তাদের নাকে খত দিয়ে আসতে হবে। সেই নাকে খতটা হচ্ছে আগে তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে তারা অন্যায় করেছে। সমস্যাটা হচ্ছে দেখেন কত মানে জঘন্য বিষয় যে জায়গাটা, সেটা হচ্ছে এত মৃত্যু হয়েছে, এই হাদির মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত এই আজকে একটা মানে নিউজে যে দেখতেছিলাম একটা পুলিশ চিৎকার করে বলছে আয় তোর হাদির লাশ নিয়ে যা। এই যে ডায়লগ গুলো কেন আসবে? এই মর্ম, আমি যে মর্ম ব্যথাটা পাই হাদিকে নিয়ে, তাহলে এই ব্যথাটা তো ওই পুলিশের ওই সৈনিকটারও থাকার কথা, কেন নাই? দেখ একটা পুলিশের ভিডিওতে দেখলাম একটা পুলিশ কিছু লোককে মারার জন্য হাত পাতেছে, সে বাঁচানোর চেষ্টা করতেছে, তাকে ধরে মারতেছে বাকি পুলিশটা। তার মানে হচ্ছে সে একা পড়ে যাচ্ছে, কারণ বাকিগুলো তো ওই বদমাইশগুলো রয়ে গেছে, সংস্কার হয় নাই। মানে পুলিশকে সংস্কার করতে গেলে তো আপনাকে একদম কেটে ছিঁড়ে পরিষ্কার করতে হবে, এবং এইটাই মানে জেনারেল জাহাঙ্গীরের মতো রয়ের এজেন্ট তো করবে না, এবং কোনোদিন করার কথাও না। এটা তো মানে তো আস্ফলন এটা কি শুধু মানে জাহাঙ্গীরের উপরেই ইয়ে করে নাকি ডক্টর ইউনূসেরও এখানে দায়বদ্ধতা আছে? আর ডক্টর ইউনূসের আমি নির্বাচনী আপনাকে ডক্টর আবারও ইউনূসের উদ্দেশ্য কি? আমি একটা জিনিস আপনার শুনতে চাই আপনার কাছে। ডক্টর ইউনূসের কোনো উদ্দেশ্য আছে কিনা? কোন দলকে উনি জিতাতে চায়? এরকম কোনো উদ্দেশ্য আপনার কাছে মনে হয় কিনা? অনেকে অনেক কথা বলছে। আপনার কাছে মনে হয় কিনা যে কোন দলের প্রতি ওনারও দুর্বলতা আছে এবং সেই অনুযায়ী উনিও কাজ করছে? আমার এটা একদমই মনে হয় না। একদম পরিষ্কার করে দিচ্ছি আজকে। আপনার এই প্রশ্নটা আপনি এর আগেও আমাকে অনেকবার করেছেন। অনেকবারই আমি উত্তর দিয়েছি। আজকে স্পেসিফিক উত্তর দিচ্ছি। একটু ইলেকশনের আগে, এখন তো আর সময় নেই, আর টক শো হবে না। কারণ উনি তাহলে ইলেকশন কেন হবে করলেন? বলতেছি মানে ইউনূস উনি সাহেব কোন উনি তাহলে ইউনূস কেন সাহেব বললেন যে ছাত্ররা দল করেছে, তারা এমপি হবে, তারা আচ্ছা, মন্ত্রী আমি হয়ে আমি আসবে? আপনার ইউনূস সাহেবের কয়েকটা উদাহরণ টানি, তাহলে আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। ইউনূস সাহেব যখন ওনার নামে কেস দেওয়া হয়েছিল, উনি কি কোনো দলীয় ব্যানারে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন করেছিলেন? নাকি উনি ওনার উকিল টুকিল নিয়ে পায়ে হেঁটে ওই সিঁড়ি বেয়ে উনি কাঠগড়ায় দাঁড়াইছিলেন? তার মানে হচ্ছে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব না, উনি ব্যক্তিত্ব, ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব। যেমন আমি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব হিসেবে আপনার সামনে আসছি, আমি কিন্তু কোনো রাজনৈতিক আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক সিমিলারলি ইউনূস সাহেবও তাই। ইউনূস সাহেব আসছিলেন হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়ে ব্যক্তিত্ব নিয়ে আসছিলেন, পার্সোনাল ব্যক্তিত্ব। কিন্তু উনার পার্সোনাল ব্যক্তিত্বটা উনি যেহেতু একটা মানে পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, এই জন্য আন্তর্জাতিকভাবে উনি অ্যাকসেপ্টেড। উনি না হয়ে যদি বাংলাদেশের এই মুহূর্তে অন্য কেউ হতো, তাকে ওয়াকার সাহেব মেরে ফেলা 1-2 ব্যাপার ছিল। তাকে এতদিন থাপড়ায় আবার আওয়ামী লীগকে নিয়ে আসাটা 1-2 ব্যাপার ছিল, কিন্তু শুধু পারে নাই হচ্ছে ওনার ব্যক্তিত্বর কারণে, কারণ ওনাকে মারতে পারে ওনার না। মতো ব্যক্তির সাথে জাহাঙ্গীর সাহেব কিভাবে থাকে? মানে জাহাঙ্গীর সাহেবকে উনি আমি কিভাবে আবারও এই করেন? কথাটাও আপনার কাছ থেকে ধন্যবাদ যে আপনি এই জিনিসটা পরিষ্কার করতেছেন। উনি যে ব্যক্তিত্বের উনার একটা বড় জিনিস হচ্ছে উনি হচ্ছেন মৃদুভাষী। উনি আমার মতো লাউড না। উনি হচ্ছে আমার মতো ট্রেইন মারা কাটার মানুষ না। উনি তো হচ্ছে ভদ্রতার মানুষ। উনি মনে করেছে যে আমি উনাদেরকে ভদ্রতার ক্লাস নিব। উনি এনজিও তে যেভাবে দেখে যে দলগতভাবে, হ্যাঁ ভাই আমরা কালকের থেকে ভালো হয়ে যাই। আমরা কালকের থেকে দুর্নীতি করব না। আমরা সবাই মিলে একসাথে দেশ চালাবো। এই বক্তব্য, এই পলিসি এইটা নিয়ে গেছেন। আর আমি বারবারই বলেছি, আপনি যে মানুষ মারছে, যে বিডিআর এর 57 জন অফিসার মারছে, যার বিচার হবে ওইটার জন্য, তাকে আপনি অন্য কোনো বিচারে করতে পারবেন না। কারণ কোরআন শরীফে এরকম কোনো বিচার বলে দেওয়া যায়নি। আপনি কোরআন শরীফে আল্লাহ বলছে আমি সবগুলো মাফ করব, কিন্তু আমি আমার মানে নিয়ামতে মানে হত্যা, মানুষের হত্যা সে মাফ করবে না। তার মানে হচ্ছে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে তো উনিও মাফ করতে পারে না। যদি আমি বিশ্বাস করি, আমি যদি ধার্মিকতার যদি ইসলামকে বিশ্বাস করি, তাহলে এটা আমাকে বিশ্বাস করতে হবে কোরআন শরীফে কি বলে দেওয়া আছে। তাহলে সেখান থেকে হইতে এই ইউনূস সাহেব তো এটা করতে পারেন না, ওনার সেই এখতিয়ারও নাই। সে আপনার এই যে গণতন্ত্র, এগুলো আসছে তো এক ধরনের সংবিধান, এগুলো তো মানুষের প্রয়োজনে নিচ্ছে আজকে তৈরি হয়েছে। কিন্তু মূল জায়গা যে মানুষের সৃষ্টিতে যদি আপনি চলে যান, তাহলে মানুষের সৃষ্টিটার মধ্যে হচ্ছে যে আপনি এই পৃথিবীতে আসছেন, আপনি পরোপকারী হবেন, মানুষের জন্য উপকার করবেন, মানুষের ইয়ে করবেন, আপনি মানুষকে আঘাত করবেন না। এগুলো তো হচ্ছে নৈতিক শিক্ষা। এটার জন্য তো বিএনপি জামাত হওয়ার দরকার নাই। আমি বাংলাদেশী একটা নৈতিকতা দিয়ে চেষ্টা করব, আমি সৎ থাকবো, এইটার জন্য তো আপনার অন্য কোনো মানে দল করার দরকার নাই। তো ইউনূস সাহেব তো সেভাবে আসছেন। তো সেইভাবে যদি একটা ব্যক্তি আসেন,
ওনাকে এই দলটা সাজায় দিছে কে? এই যে আবারও বলতেছি যে এই 5 থেকে 8 তারিখে ওয়াকারুজ্জামান এবং জেনারেল তারেক সিদ্দিকী এরা লিস্টেড করে এই মানে যে আইন উপদেষ্টা আসিফ সাহেব, উনার এই বক্তব্য তো বহুবার টক শোতে বহু লোকই বলে গেছে যে উনি 5 তারিখে ক্যান্টনমেন্টে কেন ঘুমাবে, ক্যান্টনমেন্টে কেন থাকবে, ক্যান্টনমেন্টে ওনার কি কাজ ছিল? উনি তো রাস্তায় থাকার কথা, উনি তো ছাত্রদের সাথে থাকার কথা, ওনার ঢাকা ইউনিভার্সিটির এই শাহবাগ চত্বরে থাকার কথা। উনি ওখানে কি করতেছিলেন, ওনাকে কি ঘটিবাজি করতে বলা হয়েছিল, উনি কি মেকানিজম করতেছিল, এই কথাগুলো তো বহুবার বহু মানুষ বলেছে। আমি একই জিনিসটা রিপিট করতে চাই না। তার মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিপল ওনাকে একটা জিনিস সাজায় দিয়ে ওনাকে বলছে যে এইটা সবাই ভালো মানুষ, নেন এই নেন, এ নিয়ে আপনি কাজ করেন। কিন্তু উনি তো কাউকে চেনে না, কারণ ওনার তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। ইউনূস সাহেবের তো কোনো ধরনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, উনি তো না কোনো মানুষও ছিলেন না। তো উনি তো এটা বিশ্ববিদ্যালয়ে নিতে পারছে ভালো। আবার উনি উনি ওনার মানে চিটাগংয়ের লোকজন এটা তো উনি ভালো মতো বুঝতে হ্যাঁ, এই পারছে। ইজিয়ম তো যে শোনেন, আমি 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 যদি আজকে দেশ চালাই, বাদ দেন, হুম। ধরেন আমি যদি আজকে দেশ চালাই, আমি মানে ওনার পরিচিত পরিজন এদেরকে তো নিতে উনি মানে আপনি কোনো ইয়ে করে না, ভুল আপনি করে। যখন ম্যানেজমেন্ট থিওরিতে বলি, আমি এটাকে পলিটিক্স হুম, বাদ দেন, ম্যানেজমেন্ট থিওরিতে আপনি যখন মানে আপনি যদি একটা লোককে এখন ধরেন উনি যাদেরকে নিয়ে আসছেন, যেমন ধরেন বিডার আশিক সাহেবকে নিয়ে আসছেন, এখন উনি আশিক সাহেবকে সিলেকশন করার জন্য উনি যদি মনে করেন একটা সিলেকশন প্রসিডিউর চালাবেন, তাহলে উনাকে মিনিমাম 2 থেকে 3 মাস ওয়েট করতে হবে, একটা প্রসিডিউর বানাইতে হবে, মানে মানে ওনাকে সার্কুলেশন দিতে হবে, সিবি জমা হবে, ইন্টারভিউ বোর্ড কমিশন করতে হবে। সেগুলো উনি ওই সময়টার জন্য উনি সংক্ষেপে যেটা করেছেন, উনি যাদেরকে ওনার চলার পথে যাদের সাথে দেখা হয়েছে, যাদের ইন্টেলেকচুয়ালিটি, ওনার যেমন আমার সাথে পরিচয় নাই, উনি আমার চেনেও না, জানেও না, আমি ওনাকে কোনোদিন রিচ করতে পারবো না, পারি নাই। কিন্তু আমি তো আন্দোলন করতেছি 2005 সাল থেকে। আমি তো দুর্নীতির বিরুদ্ধে, আমি তো দুদকের চেয়ারম্যানকে মানে চ্যালেঞ্জ করি। আমি দুর্নীতির বিরুদ্ধে মানে এই প্রধান ইলেকশন কমিশনারকে চ্যালেঞ্জ করেছি যে উনি ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেস কিভাবে, ওনার ডাটাবেস কেন এখনো পর্যন্ত ব্যবহার করবে, এখনো পর্যন্ত ইন্ডিয়া থেকে কেন এটা মেকানিজম হবে, এইটা চ্যালেঞ্জ করার মতো ব্যক্তি আমি। উনি কি আমাকে চেনে? উনি আমাকে চেনে না। আর আমার কোনো ওনার সাথে কোনো যোগাযোগ নাই। তার মানে কি হলো? উনি তো আমাকেও সিলেকশন করবে না। কারণ উনি আমাকে চেনে না। তো এইরকম সিলেকশনে যদি ২ টা পক্ষে আপনার প্রশ্ন ওঠে, এটা খুব স্বাভাবিকভাবে আমি নিব। হ্যাঁ, উনার সকল সিদ্ধান্ত যে ১০০% ভালো হয়ে যাবে, তাহলে তো উনি মানুষ না, মানে মহামানব হয়ে যাবে। আমি তো উনাকে মহামানব বলতে বলি না। আমি হুম, উনাকে আমাদের একটা এন্ট্রিম পর্যায়ের একটা ইলেকশন পর্যন্ত একটা গভর্নমেন্ট চালাবে, যে গভর্নমেন্টটা শেখ হাসিনার ফেলে রেখে যাওয়া আবর্জনাকে মুছে ফেলে একটা পরিষ্কার নতুন করে। বাংলাদেশ দিতে পারবে। নতুন বাংলাদেশ বলতে হচ্ছে জুলাই সনদ, নতুন বাংলা হচ্ছে গণভোট, নতুন মানুষ বাংলাদেশ মানে হচ্ছে যে এইটার মাধ্যমে আর দুর্নীতিকে না বলা। এখন ইলেকশন যদি ১২ তারিখে হয়, এই ১২ তারিখের ইলেকশনে বাংলাদেশের মানুষের একটা এজেন্ডা, সেটা হচ্ছে আর কোন দুর্নীতি হবে না। আর কোন, অনেক হইছে। অনেক মানুষ চুরি করতে, হুম। করতে হাজার, হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে। আর কোন যাই হোক আমরা দেখি ধরনের ইলেকশনে কি হয়। দুর্নীতি হবে না। ইলেকশনে মানুষ কাকে ইলেকশনে ভোট দেয়। এখন ইলেকশনে কি সেইভাবে হয় সেটা করতে যেয়ে আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম সেখানে কিছু পয়েন্ট গুলো হুম, বলে দিই। আমি আজকে মানে আমি সামারি করতেছি, আজ পর্যন্ত আপনার সাথে ধরেন ৬ মাস ধরে অনেকগুলো মানে টক শো করে যদি করি। ১ম হুম, শুরু হয়েছিল হচ্ছে আ যদি দেখেন যে মানে শেখ হাসিনা কত নৃশংস কাজ করে গেছে, কত নৃশংস ভাবে মানুষকে মেরেছে। মানে তার মধ্যে আমি একজন ভিকটিম, যেহেতু আমি একবার গুম হয়েছি। আমি এই কষ্টগুলো বুঝি। মানে কোন আইন ছিল না। কোন দেশে একটা মানুষ তার যে, আমি বাংলাদেশী পরিচয়ে যদি একটা মানুষ হই, আমার ন্যূনতম, আমি একজন রিটায়ার্ড, আমাকে আমার কলিগই তুলে নিয়ে যাচ্ছে। আমার কলিগই আমাকে মানে জানে মেরে ফেলবে, থ্রেট করতেছে, লাঠি দিয়ে গাড়িতে ফেলে দিচ্ছে। আমি জানি যে মানে অফিসিয়ালি আমি মারা গেছি। মানে এরকম একটা পরিস্থিতি যে দেশে হতে পারে, সেই দেশের, যেমন ধরেন আমি একটা নৃশংস উদাহরণ দেই, যাতে মানুষের এই নৃশংস বাজে কথাগুলো মনের থেকে বলতে চাই না, মানুষ মানে আমাদের কষ্টগুলো বাড়ে। সেটা হচ্ছে মেজর বজলুল, যাকে ফাঁসি দেয়া হলো, উনি আইনগতভাবে ফাঁসি দিলেন। ঠিক আছে, ফাঁসি পর্যন্ত যদি আমি আইনের মাধ্যমে উনি করেছেন এইটুকু নিতাম। কিন্তু ঠিক যে লোকটাকে তার আগের দিন মানে জেলখানায় ঢুকে তাকে জবাই করা হলো। এবং তাকে মানে জানা যায় যে তার জানাজার সময় ওই জবাই করা মানুষটাকে ওইভাবে হুম। গোসল করাতে দেয়া হলো না। এই ধরনের নৃশংস কাজ যে মহিলা করতে পারে, তাকে আপনি আবার বিচারের জন্য, তাকে আবার এখনো পর্যন্ত নেতা হিসাবে আপনি কোন মানুষ যারা বলে, আমি তাদের প্রতি লানত দেই। কারণ হচ্ছে তারা আর ভালো হবে না। তাদের হৃদয় মানে আওয়ামী লীগ করতে, করতে তারা এমন হয়ে গেছে যে তারা নিজের ব্যক্তিত্ব জিনিসটা হারায় ফেলাইছে। তারা যে মুসলিম, তারা যে মুসলমান, তারা যে বিশ্বাস আনে যে অন্যায় মানে অন্যায়, ন্যায় মানে ন্যায়, মানে অন্যায় মানে অন্যায়। এইটা যে মানে সঠিকতা, যেমন আমার
ব্যক্তিগত একটা উদাহরণ দিই আপনাকে। ভাটারা থানার ওসি ছিল হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। আমি যেদিনকে ৫ই তারিখে মানে যেদিনকে ৫ই আগস্টের আগের দিন ৩ তারিখে বিকালে আমি ওর থানায় যেয়ে ঢুকে দেখি যে ওই যে আমি তখন ভাটারার কাছাকাছি থাকি। আমি ঐদিন প্রতিদিন ছাত্রদের সাথে ওই মাঠে নামি, বিভিন্ন জায়গায় যাই। তো একদিন আমি ওর অফিসে যেয়ে বলতেছি, তো দেখি যে ওই নামটা ভুলে যাচ্ছি, ডিবিতে হিন্দু যে একজন কমিশনার ছিল, কিলিং এর সাথে যে সরাসরি জড়িত, পালায় গেছে। এই বিপ্লব বসার কুমার। বিপ্লব রাইট। তো সে বসা তার চেয়ারে। তো আমি ঢুকে তো তাকে যে আমি একটু হোঁচট খাইছি। তো তার রুমে আমি সরাসরি ঢুকতাম কারণ সে আমার স্কুল ফ্রেন্ড। মাঝে, মাঝে আমি ওই স্কুল ফ্রেন্ডের বেনিফিটে সে আওয়ামী লীগ করুক এবং সে একজন মানে রক্ষক, যেমন খালেদা জিয়াকে এই যে ইলেকশনের আগে এই বিভিন্ন অ্যাপোলো হসপিটাল রুমের মধ্যে ওটা আসলে একটা জেলখানা বানানো এবং এই পুরা কাজটা সেই তদারকি করতো। তো তাকে আমি যখন এরকম যে বললাম যে আমি তাকে একটা উপদেশ দিলাম যে তুমি আর যাই করো, নিজে হাতে কোনো ধরনের কোনো মানুষ মেরো না, এটা কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। কারণ আমি তো বিডিআর হত্যার পর থেকে আজ পর্যন্ত আন্দোলন করতেছি, আমি একটা জিনিসকে বিশ্বাস করি যে ৫৭ জন অফিসার মারা গেছে, ১১৪ জনকে মরতে হবে এবং এটাই হবে পরিণতি। এটা আল্লাহর মানে শিক্ষা, আল্লাহর এটা মানে শিক্ষাটা এই বিচারে যারা বাধা দিয়েছে বা এই বিডিআর কমিশনকে বাধা দিয়েছে তাদের পরিণতিও ঠিক এর থেকে করুণাময় হবে। মানুষকে আল্লাহ এই শিক্ষা দিয়ে দেখায় দিয়ে যাবেন যে তুমি যদি এই ধরনের অন্যায় করো তোমার বিচারটাও এরকমই হবে। ঠিক সেরকম ভাবে আমি ওকে বলেছিলাম যে তুই নিজে হাতে কোনো মানুষ পারবি না, কাইন্ডলি মানে তোর কাছে অস্ত্র আছে, গুলি আছে, তার মানে এটা করিস না। সে আমার উল্টা গল্প শোনাইলো যে তোমাদের দলবল নেমে গেছে, তার মানে হচ্ছে সে আর্মিকে বোঝাচ্ছে যে আর্মি পিছনে থাকবে, আমরা যা ইচ্ছা তাই করে ফেলবো, সব ঠান্ডা হয়ে যাবে। এমন ভাবে সে গার্ডস নিয়ে বললো, সেই দেখেন তার থেকে ৪৮ ঘন্টা পরে সে দেশ থেকে পালায় গেল। সে ওই বিল্ডিং থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পালায়, তাকে ইন্ডিয়াতে থাকতে হচ্ছে। কেন রে ভাই, কেন? কারণটা হচ্ছে যে তার মধ্যে মগজের মধ্যে এই আমেলিজমটাকে এমন ভাবে ঢুকায় দেওয়া হয়েছে যে সে ওইটাকেই শুধু বিশ্বাস করতে পারে। সে তার নৈতিকতা, সে যে মুসলমান, সে যে নামাজ পড়ে, সে যে মানুষ মারতে পারে না এভাবে, এর বিকল্প যে আছে সেই চিন্তাধারার থেকে সে আর আসতে পারে নাই। সে আর মানুষ হিসেবে ফেরত আসতে পারে নাই। সে অমানুষই হয়ে গেছে। সেই অমানসিকতার জায়গা থেকে আমরা যদি কোনোভাবে এরকম ছোট, ছোট করে সবাইকে মানুষ করতে যাই তাহলে আপনার অনেক বড় সময় নিয়ে একটা কালচার করতে হবে। ইউনূস সাহেব ওইটাই বলার চেষ্টা করেছেন যে আমি এভাবে শাস্তি না দিয়ে আমি তাদেরকে আইনগত ভিত্তি তৈরি করে দিয়ে তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করে সংস্কার করা যায় সেইটা রাস্তায় যাচ্ছে। উনি মারামারি কাটাকাটিতে যান নাই। কিন্তু হাদিকে মেরে দিয়ে, হাদিকে হত্যা করে এই কাটাকাটির লোকরা কাটাকাটির রাস্তা তৈরি করেছে, যার ধারাবাহিকতা হচ্ছে এই যে জাবেরকে মারা, আজকে ইনকলাব মানুষ মারা। কারণ তারা আসলে ওই রাস্তায় হাঁটতেছে। আস্তে, আস্তে সেই আল্লাহ যদি মানে তাদেরকে শাস্তি দিবে, আমার তো কেন যেন মনে হচ্ছে আল্লাহ তাদেরকে ওই বিডিআর এর থেকেও জঘন্য শাস্তি দিয়ে মারবে বিধায় ওইরকম রাস্তায় নিয়ে যাচ্ছে। কারণ এরপরে মানুষ যখন এদেরকে ছিঁড়ে ভিড়ে মেরে ফেলবে তখনকার বিচারটা হয়ে যাবে নৃশংস। সেটা আর ওই যে নরমাল ওয়েতে যে এখন যেমন ওই হাত করা পড়বে কি হাত করা পড়বে না, তাদের জেল কি ওই ক্যান্টনমেন্টের মধ্যে মানে এসি রুমে যে জেল হবে নাকি নরমাল মানুষের যেরকম জেল হয় যেখানে মানে বেক্সিমকোর সালমান এফ রহমান সাহেবের মতো চোর বাটপার মানে সে যে আছে তার সাথে যে থাকবে, সেইটা নির্ধারণ যেহেতু হচ্ছে না, তার মানে হচ্ছে যে এই যে এইগুলোর পরিণতিটা এত বাজে রকমের হবে যে এইটার তখন তারা চাইলেও আর মানে ফেরত আসতে পারবে না। এই জন্য আমি বারবারই বলেছিলাম আপনার একটা টক শোতে, there is a way, আপনি যদি ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান, আগে আল্লাহর কাছে ক্ষমা চান যে আমি এই অন্যায় করেছি, আমি আর করবো না, আল্লাহ আমাকে মাফ করে দাও। জাতির কাছে ক্ষমা চান, ক্ষমা চাইলে এমনও হতে পারে এই জাতি নরম জাতি, তারা হয়তো বা একসেপ্ট করে নেবে, কিন্তু সেই পথে না হেঁটে তারা হচ্ছে দাম্ভিকতার হাতে, তাদের শক্তি দেখাতে, যেমন বিএনপি অজস্র গালিগালাজ করতেছে যে আমি জামাত, আমি কেন জামাত হতে যাবো ভাই? আমি সত্যি কথা বললে যদি জামাত হতে হয়, আপনি আমার 14টা কেন 14,000 গালি দেন, আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি আপনার দুর্নীতির বিরুদ্ধে আপনার জন্য কথা বলতেছি, আপনার জন্য আমি মানে আমি বাংলাদেশের মানুষের জন্য কথা বলতেছি। তো এখানে তো আসলে দুর্নীতির আমরা এটা কথা বলে সংক্ষেপ হ্যাঁ। করে শেষ করে মানে শেষ পর্যায়ে আচ্ছা, আসি। যাই হোক, আপনি যদি সংক্ষেপ করতে চান তাহলে সেটা হচ্ছে যে আমরা ইলেকশনের মানে 12 ইলেকশন তারিখের একটা আপাতত আসলে কি হতে যাচ্ছে ইলেকশন নিয়ে। আচ্ছা, তো যাই হোক, আমি মনে করি যে খারাপের মধ্যে ভালো হচ্ছে যে আজকে জাবেরের উপরে যে আঘাতটা আসছে, আপনি যেটা বলতেছিলেন যে বাংলাদেশ মেডিকেল থেকে বলা হয়েছে যে তাদের কোনো গুলি করা হয় নাই, তাদেরকে লাঠিচার্জ করেছে। আমি বলবো লাঠিচার্জ পর্যন্ত যেন শেষ হয়, আর কোনো যেন একটা গুলি না চলে। আমরা 5ই আগস্টের নৃশংস গুলি আমার চোখে দেখা, রাস্তার মধ্যে প্রতিদিন যে আমি লাশ দেখেছি, আমার
ওই ট্রমাটা আমি আর নিতে চাই না। আমি চাই যে বাংলাদেশের মানুষ 12 তারিখে একটা ইলেকশন দিয়ে গণভোট দিয়ে সঠিকভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে যাকেই দেয়া হোক, সে বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, হুএভার ইট ইজ কামিং, তাদেরকে নিবে, কিন্তু কোনো দলীয় চরিত্রে না, ব্যক্তি চরিত্রে। প্রত্যেকটা আসনের মানুষকে দেখে দেখে মানুষ ভোট দিবে, সঠিক মানুষকে নির্বাচন করবে এবং সঠিক প্রতিনিধি নির্বাচন করবে, এবং সেই লোকগুলো বিএনপিজম বা আমি মানে জামাতিজম এইগুলো থেকে বেরোয় এসে মানুষ একটা সঠিক নেতৃত্ব পাবে আগামীতে, যেটা ইউনূস সাহেবও তার বক্তব্যে বলেছেন। আমি একজন ব্যক্তিগত অ্যানালিটিক্স হিসেবে আমিও সেটাই চেয়ে গেলাম। অনেক হয়েছে। বিএনপির যারা মানে মারমুখী হয়ে যাচ্ছেন তাদেরকে আমি একটু বলবো, চোখ বন্ধ করে একবার চিন্তা করেন যে আপনি যা করতেছেন সেটা কি আপনি বিশ্বাস করেন কিনা, আপনার ধর্ম বিশ্বাস করে কিনা, আপনার বিশ্বাস করে কিনা। মানে আপনি যে বিশ্বাসের থেকে আপনি কি আরেকজনকে মারধর করবেন? আপনি কি এই হাদির লোকটাকে দুদিন আগে তার জানাজা পড়ছেন, আজকে তাকে গালিগালাজ করবেন? আপনি নিজেকেই জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন। তার মানে হচ্ছে যে আপনি একজন ব্যক্তি হিসেবে যদি চেষ্টা করেন তাহলে, আর আমি আর্মির, বিশেষ করে আমি যেহেতু রিটায়ার্ড মেজর, আমি আমার ঘরকে আমি আগে বলতেছি, আমার কোর্সমেট যারা নীরবে আছে বা আমার সিনিয়র জুনিয়র যারা নীরবে আছে তাদের প্রতি বলবো, নিজের বুকে হাতে একবার প্রশ্ন করেন, যা যা ঘটে গেছিল এই 5ই আগস্টের আগে, তা কি সঠিক ছিল না বেঠিক ছিল? বিডিআর হত্যা কি সঠিক ছিল না বেঠিক ছিল? প্রত্যেকটার উত্তর নিজেই পাবেন, এবং সেই উত্তরের মাথায় আপনারা আর এমন কাউকে সমর্থন করেন না বা এমন কোনো কাজকে সমর্থন করেন না যেটার জন্য আপনি আগামীকালকে যে আল্লাহর কাছে মাফ চাইতে পারবেন না। এটা আপনাদের সর্বশেষ মানে সুযোগ, এবং এইটার পরে আমার যেটা আচ্ছা, মনে হচ্ছে, মানুষ যদি তাদেরকে বিচার করে তাহলে খুব নৃশংস বিচার করবে। মানুষ অনেক হিংস্র হয়ে গেছে, কারণ হচ্ছে হিংস্রতা দেখতে দেখতে মানুষের মধ্যে হিংস্রতা জন্মায় গেছে। কারণ মানুষ প্রতিদিন দেখতেছে মাইর খাইতেছে, যেদিনকে তারা মাইর দেওয়া শুরু করবে, 10 কোটি লোক যদি রাস্তায় নামে কি হবে তার ছোট্ট একটা নমুনা 5ই আগস্টের দিকে তাকায় দেখেন, রাস্তায় কি পরিমাণ লোক ছিল যে একটা পিঁপড়া দাঁড়ানোর জায়গা ছিল না। ওই রকম পরিস্থিতি ডাক দিয়ে নিয়ে আসেন না। এই ইলেকশন মিলেশন কিছু মানুষ মানবে না, এমন ধোলাই দিবে, ধোলাইয়ের চোটে হাওয়া হয়ে যাবে কোনো বাংলাদেশের মানুষ। এই যে সংস্কার বলতেছেন, কোনো সংস্কার লাগবে না, মানুষ একদিনে সংস্কার করে ফেলাবে। এরকম কোনো ইনসিডেন্টকে 5ই আগস্টের মতো আর দেখেন না। সাবধান হন, ভালো হন, ঘরে ফেরত যান। দরকার হয় চাকরিতে যদি করতে না চান, মানে ইস্তফা দিয়ে রিটায়ারমেন্ট নিয়ে বলেন যে আমি যা পাপ করেছি আমাকে মাফ করে দেয়া হোক, আমি আর কোনো এই ধরনের কাজ করব না। কিন্তু দাম্ভিক্য দেখায়েন না, অস্ত্র দেখায়েন না। মানুষ আর এই অস্ত্রকে আর ভয় পায় না। আমিও যেমন ভয় পাই নাই, মুখ বন্ধ হয় নাই। আমাকে প্রতিদিন আমার বাসা ভাঙচুর করতেছেন আর অস্ত্র দিয়ে আমারে খুঁজতেছেন, আমারে মেরে ফেলবেন, এরকম বহুত চেষ্টা করেছেন, আমিও থামি নাই। তা আমাকেও থামাইতে যদি পারেন নাই, আপনারাও সাবধান হয়ে যান, কারণ এরকম সুযোগ আর পাবেন না। কারণ এর পরেরটা খুব খারাপ, খুব খারাপ। এটা ইউনূস সাহেব না, এটা মানুষ। আপনারা ভুলে যাচ্ছেন বাংলাদেশের মানুষ কতটা ট্রমা নিয়ে বসবাস করতেছে। এই ট্রমার মধ্যে যদি খোঁচাখুচি করেন, পরিণতি খুব খারাপ হবে। এখন ইলেকশন ভালো হোক, সুন্দর হোক। আরেকটা জিনিস আপনাকে একটু ইলেকশন মেকানিজম নিয়ে একটা মিনিট বলে শেষ করি। খুব সাবধান থাকবেন মানুষজন। সেটা হচ্ছে বিএনসিসি কে বাদ দেওয়া হয়েছে। কেন? বিএনসিসির বাচ্চারা হচ্ছে ইয়াং, তাদের মধ্যে অন্যায় নাই। আমি বিএনসিসির কে এই ইলেকশনের কমিশনকে বলবো তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য। তাদেরকে একটা প্যারালালি চেক এন্ড ব্যালেন্সের জায়গাটা বিএনসিসি থাকলে যেটা হবে, তাদের চোখের মধ্যে অন্যায় ঢুকলে তারা ধরতে পারবে। নিয়ে আসা হয়েছে কাকে? আনসার একটা মেকানিজম করে, আনসার যে আওয়ামী লীগের লোককে ইলেকশনের দিন ঢোকাবে না, আমি এটা বিশ্বাস করি না। সেই জন্য আনসারকেও চেক এন্ড ব্যালেন্সের জন্য আনার জন্য আনসারের পাশাপাশি বিএনসিসি কে আনার আমি খুব জোর দাবি জানাবো, 1 নাম্বার। দ্বিতীয়, আমি এবং এইটা আমার মাধ্যমে আমি যদি দর্শকের কাছে পৌঁছাতে পারি, প্লিজ এই মেসেজটা জামাত এবং এনসিপি তাদেরকে পৌঁছে দেবেন। বিএনপি কে পৌঁছানো না পৌঁছানো আমি কিছু জানি না, কারণ বিএনপি যে ওই মানে ডিজিএফআই এর ইনস্ট্রাকশনে চলতেছে এটার বহুত নমুনা আমি দেখে ফেলেছি। কারণ ডিজিএফআই তাকে যা বলতেছে, যেখানে যা করতে বলতেছে উনি তাই করতেছেন, এরকম আমার কাছে মনে হচ্ছে। তো সেই হিসাবে বলবো, বিএনপিকেও বলবো যে এদের কথা না করে আপনারা দলীয়ভাবে স্ট্যান্ড করেন, পরিষ্কার হয়ে যান। 12 তারিখের আগে মানুষের সামনে পরিষ্কার বলেন যে আমি সংস্কার চাই, আমি আর্মি সংস্কার করব, আমি পুলিশের সংস্কার করব, আমি মানুষের পাশে দাঁড়াবো, আমি হাদি বিচার চাইবো, আমি বিএনপির বিডিআর রিপোর্ট প্রকাশ করার জন্য জোর দাবি করতেছে ইউনূস সাহেবকে। এরকম ভাবে স্পেসিফিক হন। স্পেসিফিক হলে মানুষ হয়তো ঘুরে দাঁড়াতে পারে, বিএনপিকেও গ্রহণ করতে পারে। এখনো সুযোগ আছে। আমি বিএনপিকে এই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম, যদি আপনারা এই সুযোগ নিতে চান নেবেন, আর তা নাহলে আপনাদের মতো তলানি হয়ে যাবেন। কোনো বিএনপি বলে আর দলই থাকবে না বাংলাদেশে। কারণ মানুষ আর গ্রহণ করতেছে না, মানুষের ধৈর্যের সীমা ছাড়াই গেছে। মানুষ আর কখনো কোন দুর্নীতিবাজ বাংলাদেশের কোন রাজনীতিক, কোন আমলা, কোন সেনাবাহিনী, কোন পুলিশকে আর গ্রহণ করবে না। আপনারা যদি এই আশা করে থাকেন,
আপনারা সংখ্যায় কম, আমরা সংখ্যায় বেশি। আপনারা ভুলে যাচ্ছেন এই কথাটা। আপনারা মনে করতেছেন পেশি শক্তি, অস্ত্রের শক্তিতে মানুষের এই ভয়েস দমাতে পারবেন। অ্যাবসলিউটলি রং, সম্পূর্ণ ভুল কথা। বাংলাদেশের মানুষ যদি জেগে ওঠে আরেকবার, এইবার একদম তুলাধনা করে ফেলাবে। এবারে আর কোনো মানুষকে বিচারের ওই সিস্টেম দেখায় আপনাদের লাভ হবে না। অস্ত্র দেখায় কোনো ভয় দেখানো, কোনো মানুষ আর ভয় পায় না, কারণ আপনারা অস্ত্র দিয়ে মারতে মারতে এই ভয়টা নষ্ট করে ফেলেছেন। এটা আপনাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা না। আমরা যারা জনগণ, আমরা যদি একবার রাস্তায় এবার নতুন করে নামি, এবারে তুলাধনা করে ফেলাবে। 12 তারিখে ইলেকশন মেকানিজম যদি ভুল হয়, যদি ইলেকশনে কেউ মেকানাইজ করে ফেলে এবং সেটা যদি মানুষ বোঝে, তাহলে 13 তারিখে মনে করবেন তুল কালাম হবে। এবং এই তুল কালামে এই যে যত রকমের আজ পর্যন্ত যা কিছু সংস্কার হয় একদিনে সংস্কার হয়ে যাবে, এটা আমি সাবধান করে দিয়ে গেলাম, মানুষের জনগণের ভয়েস দিয়ে গেলাম। এটা যদি ওয়াকার সাহেব মাথার মধ্যে নেন, যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টার মাথায় শুভবুদ্ধি হয়, ওনার সাথে আমি চাকরি করছি, উনি আমাকে খুব ভালো করে জানেন। উনি আমাকে একদিন বলছিলেন তো লাথি মেরে এখন হিল ট্র্যাক্সে পাঠাই দেয়। আমি বলছিলাম ওনাকে, আপনি পারলে লাথিটা মারতেন, আপনি মারতে পারবেন না, এই জন্য মুখে বলতেছেন। দিস ইজ হাউ আই অ্যান্সার্ড হিম। সো এই লোককে আমি আবার চ্যালেঞ্জ করে গেলাম, আপনি সোজা হয়ে যান। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দেশের বাইরে যান, আপনার অবস্থা খুব পরিণত হবে। ওই হাইটে হাইটে যে মসজিদে নামাজ পড়ে আসেন, আল্লাহ ওই পর্যন্ত যাইতে দেবে না। এই সাবধান হন, কারণ আপনি মৃত্যুর সাথে জড়াই যাচ্ছেন। মৃত্যু নিয়ে আর খেলা করেন না। সবাইকে থামতে হবে, সবার জন্য শান্তি প্রস্তুত হতে হবে। 12 তারিখে সুষ্ঠুভাবে সবাই ভোট দিক, যাকে ইচ্ছে তাকে ভোট দিক। সুন্দর করে একটা যে কোনো দল আসুক বা ব্যক্তি আসুক, তারা আসে একটা সরকার গঠন করুক এবং গণভোটটা হ্যাঁ সূচক হোক। এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকটি নিউজে কি আপনি দেখেছেন আজকে যে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এবং দীপু নামের একজন, তার সাথে আবার সুব্রত বাইনের লোক সে মনে হয়। এই বিষয়ে আপনি জানেন আমি কি? এগুলোকে সম্পূর্ণভাবে দায়ী করি হচ্ছে ডিজিএফআই কে, এবং আমার নিজের কোর্সমেটরা আছে এনএসআইতে, আমি তাদেরকে খুব কষ্ট ভরে মেসেজ দিয়েছি যে তোরা নিজেরা সাবধান থাকিস, কারণ হচ্ছে তোদের জীবন মানে মানুষের মানে লানত দিয়ে যদি ইয়ে হয়, তাহলে তোরা ধ্বংস হয়ে যাবি। কারণ এইটার এদেরকে বাধা দেওয়ার কাজই তো হচ্ছে এই সংস্থাগুলো। এই যে এনএসআই আছে, ডিজিএফআই আছে, পুলিশের সিআইডি আছে, ডিবি আছে, র্যাব আছে, কি করতেছে তারা? হোয়াট ইজ দেয়ার জব? তারা শান্তি শৃঙ্খলতা রাখা, এবং সরকারের যদি 12 তারিখে ইলেকশন দিয়ে থাকে, তাদের এটার যদি ব্যর্থতা হয়, সেই ব্যর্থতার ফলাফল তাদেরকে ভোগ করতে হবে। সুব্রত বাইন কেন, এরকম হাজার সুব্রত বাইন আসলে মানুষ আর সহ্য করবে না। বহুত সুব্রত বাইনের মানে কত সাহস, কত গুলি, একটা অস্ত্রে থাকে 15টা গুলি। আর যদি আপনার সামনে থাকে 1500 মানুষ, কয়টা গুলি চালাবে? কোন গুলিতে আর এই সুব্রত বাইনের ভয় দেখায় মানুষকে আর ঠান্ডা করা যাওয়া সম্ভব নয়। আর এটা যদি ওই যে বিএনপির কিছু নেতাদের আমি বক্তব্যগুলো শুনি, খুবই নিছক ফানি মনে হচ্ছে আমাদের কাছে। কারণ ওনারা ওই দাঁড়ায় বলতেছেন যদি কেউ অমুককে ভোট দেয় তাহলে এই করবি, ওই না ভোট দিবি। এই যে এগুলো থেকে বেরোয় আসেন, ইলেকশনে মানুষের ভয়েস বোঝার চেষ্টা করেন। মানুষ চাচ্ছে দুর্নীতি বিরোধী আসতে, সেটা বিএনপি আসলেও তাদের কিছু যায় আসে না, জামাত আসলেও তাদের কিছু যায় আসে না, এনসিপি আসলেও তাদের কিছু যায়। তারা চায় তাদের শান্তি, তাদের মর্যাদা, তাদের গ্রহণযোগ্যতা অ্যাজ এ সিটিজেন। তাদেরকে সিটিজেনই তো আপনি দাম দেন না, তাদেরকে তো মানুষ হিসেবে মানুষ দেন না। তাহলে না হলে আমার নামে 5টা মানে কেস হবে, আমি কি অপরাধ করছি তাহলে বিচার করেন নাই কেন? 13 সাল থেকে মার্ডার কেস করে আজকে পর্যন্ত পুলিশ ঝুলায় রাখে কেন আমাকে? এটার কারণটাই হচ্ছে যে আমরা অ্যাজ এ সিটিজেন মিনিমাম মানে রেসপেক্টটুকু পাই না। যেমন অন্য বিদেশে আসছে, তারা তো রেসপেক্ট করতেছে, তারা আমাকে বলতেছে না তো যে আমি অপরাধী, তারা আমাকে বিচার করতেছে আমার কাজ দেখে। প্রতিদিন দেখতেছে যে আমি কোনো ভুল করি কিনা, আমি কোনো অন্যায় করি কিনা। কই, আমি তো আজকে এখানে 5 মাস আছি, কই আমার নামে তো কোনো, তারা তো কোনো রকমের অত্যাচার করতেছে না। তাহলে আমি আমার দেশে কেন অত্যাচার হব? আমি আমার দেশে কেন মানে থাকতে পারবো না? কোথায় কোন সমস্যাটা? কোথায় সমস্যাটা? হচ্ছে দুর্নীতি। সমস্যাটা হচ্ছে আপনি উপভোগ করতে যেতে এত বেশি ভোগ করে ফেলতেছেন যে ভোগ করতে যে আপনি অন্যের ভোগের যে অংশটুকু সেটুকু নিয়ে ফেলতেছেন। এই যে 1000 কোটি টাকা সরাইছে, এটা কার টাকা? কার টাকায় এখানে বিদেশে হাজার হাজার কোটি টাকা দিয়ে বাড়ি কিনতেছেন? আর এই প্রত্যেকটা টাকা তো নর্মাল একটা জনগণের, নর্মাল সাধারণ মানুষের। এই যে মানে 600 লাইটার জাহাজ মানুষ ভাষায় রেখে জাহাজের বিজনেস, মানে এই মালামালের বিজনেস করতেছেন রোজাকে রেখে। আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে চোখে দেখে না? আপনি এইটা দিয়ে টাকা বানাবেন এবং আল্লাহ আপনাকে আবার বেহেশত দিবে? এই ধরনের ফানি চিন্তা ভাবনা কি করে মানুষের আসে? মানুষের বিবেক কি এত বোকা হয়ে গেছে? মানুষ এত বোকা নাই। মানুষ যখন ধরবে তখন কিন্তু আর রক্ষা পাবে না।
মানুষ ধরেন দেখাই দিয়েছে যে জুলাইতে, কিন্তু সেই জিনিসটা যদি আরেকবার ফেরত নিয়ে আসেন, আমি সেটার থেকে নিবৃত্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করব, সেটা জামাতকেও অনুরোধ করবো, কারণ জামাত যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, জামাতও যদি এরকম কোনো কিছু করে ফেলে, দে উইল অলসো ডু দ্য মিস্টেক and they will get the same treatment. আমাদের এখন সবচেয়ে 12 তারিখের এজেন্ডা হচ্ছে দুর্নীতি বিরোধী একটা শাসন ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আনতে চাই আমরা, এবং সেটার জন্য যতগুলো সংস্কার প্রয়োজন সেটার জন্য আমরা সবাই প্রস্তুত, প্রত্যেকটা বাংলাদেশি প্রস্তুত, আমরা বাংলাদেশি, এই জিনিসটা মাথায় নিতে হবে আগে, সবার আগে। তো সবাইকে আমি মানে সুস্থ সুন্দরভাবে ভোট শেষ করার শুভকামনা দিয়ে গেছে। আমার পক্ষে দুর্ভাগ্য আমি দেশে নাই, আমি হয়তো এই ভোটের দিন থাকতে পারলাম না, তবে আমার আশা যে এইবারের মানুষ মুক্তি পাবে, বাংলাদেশের মুক্তির জয় হবে, বাংলাদেশের মুক্তি পাবে 12 তারিখে। এবং আমি ইউনূস সাহেবকে ধন্যবাদ দিয়ে তাকে বিদায় দিতে চাই যে তিনি দেশের জন্য এই কার্যভারটা নিয়েছিলেন এবং উনি দেশে একটা সুন্দর গণভোট করে সুন্দর একটা সরকার দিয়ে যেতে পেরেছেন। এবং আমি সকলকে ধৈর্যশীল হতে বলবো, শান্ত হতে বলবো, কোনো ধরনের কোনো উস্কানিতে কান না দিয়ে, যেমন আজকে জাবেদ তার বক্তব্যে পরিষ্কার করেছে যে 12 তারিখের রাজনীতি মানে ভোটকে বানচাল করার জন্য না কোনো চেষ্টা করা হয়, তারাও এই মধ্যে আর কোনো নতুন করে এজেন্ডা দিবে না। আমি তাদেরকেও সাধুবাদ জানিয়েছি, তারাও একটা সুন্দর বুদ্ধিমানের কাজ করেছে। জামাত অলরেডি এটাকে বলেছে যে তারাও এরকম ভাবে একটা ঘোষণা দিয়েছে, আমি বিএনপির পক্ষ থেকে এরকম সিমিলার ঘোষণা চাইবো যে তারা শান্ত থাকবে, কোনো উস্কানিমূলক বা কোনো মারামারি বা কোনো ধরনের কাটাকাটিতে জড়াবে না, যেটা রেজাল্ট হবে, মানুষ যেটা ভোট দিয়ে যেটা রেজাল্ট দিবে সেটাকে মেনে নিবে। এবং এইরকম হয় যদি একটা নতুন দেশকে হয়, হ্যাঁ বিএনপির আবার সুযোগ আসবে যদি তারা হেরে যায়, সমস্যা কোথায়? রাজনীতিক তো হয়তো সে টিকে যাবে, কিন্তু যদি কাটাকাটি করে তাহলে এবারে আর বিএনপি থাকবে না, বিএনপি ভেঙে যাবে। কারণ আওয়ামী লীগের ছোঁয়া যদি লেগে থাকে, আওয়ামী লীগ পাপ করেছে, ওই পাপের ছোঁয়া লাগবে, তাহলে ওই পাপের ভাগিদার তাহলে বিএনপিকেও হতে হবে। এটা আমি তাদেরকে সাবধানতাও দিলাম। যদি ভালো বোঝেন, মানুষের ভয়েস বোঝেন, আমি একজন মানুষের বাংলাদেশি মানুষ হিসেবে ভয়েসটা দিয়ে গেলাম, আপনারা এটা যদি গ্রহণ করেন আপনার উপকার হবে, না হলে আপনার অপকার হবে, আমার কিছুই হবে না। আমার যা হবার তা হয়ে গেছে। আমি আন্দোলন করতে করতে গুম হওয়া,